নমস্কার, গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করতে চলেছি নিহাররঞ্জন গুপ্তের লেখা বিখ্যাত উপন্যাস অস্থি ভাগীরথী তীরে। এই সুদীর্ঘ উপন্যাসটির প্রথম পর্ব আজ আপনাদের কাছে পড়ে শোনাতে চলেছি। জানিয়ে রাখি, এর আগেও আমি নিহাররঞ্জন গুপ্তের লেখা উপন্যাস পাঠ করেছি, আপনারা প্লেলিস্ট থেকে দেখে শুনবেন। আশা করছি আপনাদের এই দীর্ঘ উপন্যাসটিও ভালো লাগবে। আসুন শুরু করি। কথামুখ। সুস্মিতা। সুন্দর ঈষৎ হাস্যযুক্তা সত্যিই তোমার হাসিটি। সরু রক্তাভ চিকন ওষ্ঠপ্রান্তের সুন্দর হাসিটি দেখছি আমার চোখের সামনে, কিন্তু তোমার ওই অনিন্দ সুন্দর হাসি যা সত্যিই একদিন আমাকে মুগ্ধ করেছিল, অথচ যে কথা কোনোদিন কাউকে জানতে দিইনি, অতি সংগোপনে নিজের হৃদয় নিভৃতে একান্ত আপনার করে রেখেছিলাম, সেই সুন্দর ঈষৎ হাস্যযুক্ত চিকন ওষ্ঠ যদি আজ তোমার ঘৃণায় বিকৃত হয়ে ওঠে, সে ক্ষতির বোঝা আমি বইব কেমন করে বলতে পারো? না না, কলমটা যেন হঠাৎ ওইখানে এসে খচ করে থেমে গেল বিভূতির হাতের। অর্ধসমাপ্ত চিঠিটা প্রচন্ড একটা ঘৃণায়, নিজের উপরে নিজের একটা অপরিসীম ধিক্কারে নিষ্ঠুর নিষ্পেষণে দোলে মুচড়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল বিভূতি। শুধু আজকের রাতই না, এখানে আসা অবধি গত 8 মাস ধরে রাতের পর রাত অমনি করে বিভূতি একটার পর একটা চিঠি লিখে, তারপর ঠিক অমনি করেই কয়েক ছত্র লিখে দোলে মুচড়ে ঘরের কোণে ছুঁড়ে ফেলে দেয়, এবং যত রাত বাড়তে থাকে অসহ্য একটা বিষাক্ত যন্ত্রণায় যেন মাথার শিরাগুলো দপদপ করতে থাকে। মস্তিষ্কের সংখ্যাতীত স্নায়ুকোষে বিষাক্ত সেই যন্ত্রণাটা ঢেউ তুলে তুলে ছড়িয়ে পড়ে। ঘরের খোলা কাচের জানলা পথে শীতরাত্রের হিমকণাবাহী একটা হাওয়ার স্রোত বাইরের অন্ধকার সমুদ্র সাঁতরে সাঁতরে ঘরটার মধ্যে আনাগোনা করতে থাকে, আর একাকী কক্ষের মধ্যে বিভূতির সমস্ত অনুভূতিকে মন্থন করে বেনিদ্র রাত্রের মন্থর প্রহরগুলো তাকে যেন চারপাশ থেকে পিষে পিষে অস্থির উন্মাদ করে তুলতে থাকে, এবং একসময় উন্মাদ অস্থিরতার মধ্যেই রাত্রির শেষ প্রহর উত্তীর্ণ হয়। ভোর 7:30টায় ঠিক ডাক্তার সান্যাল আসেন তার নিত্য পরিক্রমায় বিভূতির ঘরে। সেই এক প্রশ্ন, কেমন আছেন বিভূতিবাবু? সারা রাত্রির বিনিদ্র রক্তচক্ষু মেলে তাকায় বিভূতি ডাক্তার সান্যালের দিকে। গুলি খাওয়া আহত একটা বাঘের মতোই যেন নিষ্ঠুর একটা হিংস্রতায় বিভূতির মুখখানা থমথম করতে থাকে। মনে হয় এক্ষুনি বুঝি ঝাঁপিয়ে পড়ে ডাক্তার সান্যালের টুটিটা টিপে ধরবে বিভূতি, কিন্তু ডাক্তার সান্যাল জানেন বিভূতি তা করবে না, বিভূতিও তা করে না। তারপর একসময় মুখটা ফিরিয়ে নিয়ে বাইরের রৌদ্র ঝলকিত আকাশটার দিকে তাকায় বিভূতি খোলা জানলা পথে। আর একটা রাত্রি পার হয়ে নতুন দিন, নতুন আলো, নতুন সূর্য, যাওয়া কুসুম শঙ্কা আসে। কিন্তু কি হবে বলে? ও তো বিশ্বাস করবে না তার কথা, কেউ বিশ্বাস করেনি, উনিও করবেন না। অথচ বিভূতি তার দেহের প্রতিটি রক্তবিন্দু দিয়ে অনুভব করে সেই নিষ্ঠুর সত্যকে। রায়বংশের রক্তের বিষ তারও দেহে সুনিশ্চিতভাবে সংক্রামিত হয়েছে। রক্ত পরীক্ষায় ধরা পড়েনি মিথ্যে কথা, নিশ্চয়ই আছে, নইলে এমন করে ক্রমশ তার মধ্যে এমনই উন্মাদের সম্ভাবনাটা দেখা দিচ্ছে কি করে? ধরতে পারেনি, কেউ ধরতে পারেনি। কলকাতার ডাক্তার নীলরতন সরকার, এখানকার ডাক্তার কর্নেল সেন, কেউ না। রাঁচির মেন্টাল অ্যাসাইলামের বিশেষজ্ঞ কর্নেল সেন, তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার সান্যাল চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তার নিত্য নৈমিত্তিক রাউন্ডে আসেন। আজও এলেন। বাহ, আজ তো আপনাকে বেশ সুস্থ মনে হচ্ছে। সুস্থ? হ্যাঁ, কিন্তু এগুলো দেখুন তো একবার চোখ দিয়ে। দুটো হাত প্রসারিত করে ধরে গভীর উত্তেজনায় বিভূতি কর্নেল সেনের চোখের সামনে। দেখুন, দেখতে পাচ্ছেন? কই, আজ তো তেমন কিছু। অন্ধ? আপনি অন্ধ? অন্ধ? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনি অন্ধ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আর আপনি দেখতে পাচ্ছেন না? এই দেখুন, ভালো করে চেয়ে দেখুন, সর্বাঙ্গে আমার কি কুৎসিত দগদগে ঘা,
আর রাত্রি হলেই পচা ঘাগুলো থেকে একরকম কুৎসিত সাদা সাদা পোকা বের হয়ে আমার সারা গায়ে কিলবিল করে হেঁটে বেড়াতে থাকে। বিলিভ মি, আমি এক বর্ণও মিথ্যা বলছি না। মুহূর্তকাল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ কর্নেল সেন বিভূতির দিকে। তারপর ধীর প্রশান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজ আপনাকে খাওয়ার জন্য আর গায়ে লাগাবার জন্য ঔষধ দিয়ে গেলাম। দেখবেন আজকে এই নতুন ঔষধে নিশ্চয়ই কালকের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। কর্নেল সেন স্নায়ুরোগের বিচক্ষণ বিশেষজ্ঞ ডাক্তার সান্ত্বনার সুরে কথাগুলো বললেন বিভূতিকে। সত্যি সত্যি বলছেন কর্নেল সেন? সব সেরে যাবে? সত্যি আবার আমি সুস্থ হয়ে উঠবো? নিশ্চয়ই। না না, মিথ্যে আপনি আমাকে স্তোক দিচ্ছেন কর্নেল সেন। আমি জানি এই রোগ ইহজীবনে আর আমার ভালো হবার নয়। হতে পারে না, হতে পারে না। এই যে বংশানুক্রমিক ব্যাধি, জেনারেশন টু জেনারেশন এই রোগের বীজ রক্তের মধ্যে প্রবাহিত হতে থাকে। আমি যে বই পড়েছি। হলেই বা, উপযুক্ত চিকিৎসায় তা সেরেও যায় আর যাচ্ছেও। না না, আপনি সত্যি কথা বলছেন না। তাই যদি হবে তো এত চিকিৎসা আপনারা করলেন কই? কিছুই তো হলো না। গা ভর্তি আমার পচা দগদগে ঘা, ক্রমশই চোখের দৃষ্টি আবার ঝাপসা হয়ে যাচ্ছে। হাত পা আমার সব অবশ হয়ে আসছে। ও কিছু না, ও আপনার মনের একটা ভ্রান্ত ধারণা মাত্র। ভ্রান্ত ধারণা? না না কর্নেল সেন, এই যে সুমন্ত নারায়ণ, কন্দর্প নারায়ণের ব্যাধি কেউ কেউ রেহাই পায়নি এ থেকে। জানি আমিও পাবো না। জানেন না, আপনি জানেন না তাদের রক্ত যে আমার শরীরেও আছে। হবেন, নিশ্চয়ই আপনি আরাম হবেন। আরাম হব? দেখছেন এই হাতের পাতাটা আর আঙুলগুলোর দিকে চেয়ে দেখুন কিরকম লাল হয়ে ফুলে উঠেছে, দেখেছেন? কথাটা ঘুরিয়ে দিয়ে এবারে কর্নেল সেন বলেন, সুস্মিতা দেবী আপনার সঙ্গে যে দেখা করতে এসেছেন বিভূতিবাবু, চলুন তার সঙ্গে দেখা। না না, কারোর সঙ্গে আমি দেখা করতে পারবো না, কারোর সঙ্গে না। কেন দেখা করবেন না? চলুন। বুঝতে পারছেন না কেন? এই সর্বাঙ্গ বিষাক্ত ঘা, কেউ এই অবস্থায় কারোর সঙ্গে কি দেখা করতে পারে? না না, কারোর সঙ্গে আমি দেখা করতে পারবো না, কারোর সঙ্গে না। ঘরের জানলার শিক শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে বিভূতি। অফিসে সুস্মিতা বসেছিল। কর্নেল সেন এসে ঘরে ঢুকতেই উঠে দাঁড়ালো। ব্যগ্র ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল, কি হলো কর্নেল সেন? আই এম সরি মিস ব্যানার্জি, কিছুতেই তাকে আনা গেল না। আমি কি একবার তার ঘরে যেতে পারি? না মিস ব্যানার্জি, তাতে করে রোগীর এক্সাইটমেন্ট আরো বেড়ে যাবে, ফলে হয়তো রোগীর ক্ষতি হতে পারে। ওর কি তাহলে ভালো হওয়ার আর কোনো আশাই নেই কর্নেল সেন? চিকিৎসক আমরা, বুঝতেই তো পারছেন, আশা কখনো আমরা ছাড়ি না। তাছাড়া যে রোগের আতঙ্কে উনি সিটিয়ে আছেন সে রোগ ওর দেহে নেই, তাও তো আপনি জানেন। তবে এই রোগ হলো কেন ওর? এই ধরনের বিকৃতি? এটা এক প্রকার হ্যালুসিনেশন। রায়বংশের ইতিহাস ঘেটে ঘেটে সর্বদা সেই সব চিন্তা করে ওর দুর্বল মস্তিষ্কে এই রোগের সৃষ্টি হয়েছে। ভালো উনি হয়ে যাবেন একদিন। কিন্তু দেখতে দেখতে দীর্ঘ 8 মাস তো হয়ে গেল। অনেক ক্ষেত্রে এ রোগ সারতে আরো দীর্ঘ সময় লাগে মিস ব্যানার্জি, এমনকি 2-3 বছরও লেগে যায়। কাজে এইসব ক্ষেত্রে নার্ভ ঠিক রেখে ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া তো আর উপায়ও নেই। এরপর অনেকক্ষণ নিঃশব্দে বসে রইল সুস্মিতা। তারপর এক সময় মৃদু কণ্ঠে বললে, দূর থেকে তাকে একটি বার দেখতে পারি কর্নেল সেন? আমার মনে হয় সে চেষ্টা আপনার না করাই বোধহয় ভালো মিস ব্যানার্জি। কেন এই কথা বলছেন কেন? আপনাকে তো বলেছি আগে, ওই রোগের হ্যালুসিনেশন ছাড়া আদারওয়াইজ বিভূতিবাবু অ্যাবসলিউটলি নর্মাল। সেক্ষেত্রে আপনাকে দেখতে পেলেও হয়তো। বুঝেছি, তাহলে থাক। আমি আপনার দুঃখটা বুঝতে পারছি মিস ব্যানার্জি, কিন্তু কি করবেন বলুন? তার এই হ্যালুসিনেশন ডেভেলপ করবার মূলে যেমন রায়বাড়ির ইতিহাসটা আছে, তেমনি আপনার প্রতি তার গভীর ভালোবাসাটাও আছে। উনি সত্যিই আপনাকে ভালোবাসেন আর সেই জন্যেই বিশেষ করে আপনার সম্পর্কে তার এত আতঙ্ক। অতঃপর বিদায় নেওয়া ছাড়া উপায় কি? উঠতেই হলো সুস্মিতাকে। বলল, তাহলে আমি আসি কর্নেল সেন। আসুন। ক্লান্ত পদবিক্ষেপে রাঁচির পাগলা হাসপাতাল থেকে বের হয়ে এলো সুস্মিতা গেট অতিক্রম করে। মাসে একবার করে সুস্মিতা আসে আর
সংবাদ নিয়ে যায় এবং প্রতিবারেই সেই হতাশা ও সেই বেদনা সে সঙ্গে করে ফিরে যায় কলকাতায়। আজও তেমনি হতাশা বেদনা নিয়েই বের হয়ে এলো। গেটের অনতি দূরে ট্যাক্সিটা রাস্তার ধারে ওর অপেক্ষায় তখনও দাঁড়িয়েছিল। ট্যাক্সিতে উঠে বসল সুস্মিতা। কোথায় যাব? ড্রাইভার শুধায়। স্টেশনেই চলো। সেই রাত্রেই মুড়ি জাংশন থেকে কলকাতাগামী ট্রেনে উঠে বসল সুস্মিতা। রাতের অন্ধকারে গর্জন করতে করতে এক টানা ছুটে চলে লৌহ দানবটা। চলমান গাড়ির খোলা জানলা পথে বাইরের অন্ধকার প্রকৃতির দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে থাকে সুস্মিতা। কে জানে বিভূতি আর কোনোদিন সুস্থ হয়ে উঠবে কিনা। দেখতে দেখতে দীর্ঘ 8টা মাস কেটে গেল। আজও সেই একই অবস্থা। সত্যি কি রায়বাড়ির আদিপুরুষ সুমন্ত নারায়ণের ব্যভিচারের ঋণ শোধ, তার কদাচার ও দুষ্কৃতির ঋণ শোধ বিভূতিকেও করতে হচ্ছে? যেহেতু সুমন্ত নারায়ণের রক্ত যতই ক্ষীণ হোক আজও ওর দেহে প্রবাহিত। কিন্তু ডাক্তার তো স্পষ্টই বলছে বিভূতির রক্তে প্রকৃতপক্ষে তেমন মারাত্মক কোনো দোষই নেই। বারবার পরীক্ষা করেও গত 8 মাসে কোনো দোষ পাওয়া যায়নি। সেই প্রথম দিকে দোষ যা পেয়েছিল রক্ত পরীক্ষা করে তাও আজ আর নেই। রক্ত পরীক্ষার ওয়াসেরম্যান টেস্টে নাকি 3-10 পজিটিভ পাওয়া গিয়েছিল। আর সেই রেজাল্ট জানবার পর থেকে বিভূতির আজকের এই মানসিক ব্যাধিটা দেখা দিয়েছে। অথচ আশ্চর্য, একমাত্র ওই রোগের দুঃস্বপ্ন ব্যতীত সে নাকি সম্পূর্ণ স্বাভাবিক নর্মাল। অত বড় একটা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার সহসা আজ কিভাবে নষ্ট হয়ে যেতে বসেছে। ডাক্তার আশ্বাস দিলেও সুস্মিতা কেন যেন মনের মধ্যে কোথাও আশ্বাস পায় না। কেন যেন তার মন বলে বিভূতি আর কোনোদিনই ভালো হবে না, কোনোদিনই না। সুস্মিতার 2 চক্ষুর কোল বেয়ে অশ্রুর ধারা গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। বিভূতি আর ভালো হবে না, বিভূতি আর ভালো হবে। হঠাৎ নজরে পড়ে হাতে ধরা লাল মলাটে বাঁধানো মোটা খাতাটা। অন্যমনস্কের মতোই একসময় চোখের সামনে বাঁধানো খাতাটার মলাটটা উল্টে প্রথম পৃষ্ঠায় তাকালো সুস্মিতা। অভিশপ্ত রায়বাড়ি, বড় বড় অক্ষরে লেখা। তারপরই শুরু হয়েছে বিভূতির নিজের হাতের লেখায় সেই অভিশপ্ত রায়বাড়ির ইতিহাস। কিন্তু শেষ হয়নি। রায়বাড়ি, অভিশপ্ত রায়বাড়ির ইতিহাস, সুমন্ত নারায়ণের ইতিবৃত্ত। হারমাদ ফিরিঙ্গি দেশখান বহে কর্ণধার, রাত্রিদিন বহে যায় হায় হারমাদের ভার। বিভূতির যেটুকু মনে পড়ে তার জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কিছু কিছু তার অস্পষ্ট আবঝা আবঝা হলেও কিছুটা আবার তার এত স্পষ্ট যে জীবনের শেষ দিন পর্যন্ত মনের পাতায় তা বুঝি জল জল করবে। এবং শেষের দিকের অস্পষ্ট যা তার বেশিরভাগই শোনা ওই সদু ঠাকুর সৌদামিনী দেবীর মুখেই, আর কিছুটা তার শৈশবের টুকরো টুকরো স্মৃতি। বাদবাকি সুমন্ত নারায়ণের রোজনামচার পৃষ্ঠা থেকে উদ্ধৃত এবং সদু ঠাকুরনেরও কিছুটা দেখা নিজের চোখে এবং অনেক কিছু শোনা শৈশবে তাদের কর্তামার মুখ থেকে। কর্তামা অতিবৃদ্ধা রাধারানী দেবী নাকি বেঁচেছিলেন 85 বছর পর্যন্ত। থুরথুরে বুড়ি, দিনে রাতে চোখে ঘুম নেই। রায়বাড়ির নিচের তলায় দক্ষিণের বড় ঘরটার মধ্যে বিরাট পালঙ্কটার উপরে বসে বসে আফিমের নেশায় ঝিমুতেন। সন্ধ্যার দিকে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা সেই পালঙ্কের সামনে প্রদীপের আলোয় ঘিরে বসে গল্প শুনত। রাধারানী বলতেন গল্প নয়, ওই রায়বাড়িরই ইতিহাস। সেই কাহিনী আবার শোনা যেত সৌদামিনী সদু ঠাকুরনের মুখে। জ্ঞান হবার পর থেকে বিভূতির স্পষ্ট যেটা মনে পড়ে সেটা সেই অতীতের সুবিশাল রায় ভবনের দশমাংশের একাংশ বললেও অত্যুক্তি হয় না। রায়দের পূর্বপুরুষ সুমন্ত নারায়ণ রায় নাকি ভাগীরথীর বুকে নৌকা ভাসিয়ে তখনকার মুর্শিদাবাদ অর্থাৎ কিনা রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে বসবাস শুরু করেছিলেন একদা। সেটা বর্গীয় হাঙ্গামার যুগ। বিভূতির নিজের চোখে দেখা যেটুকু সেটা অবশ্যই সেই অতীতের সুমন্ত রায়েরই তৈরি রায় ভবনের জীর্ণ ধ্বংসোন্মুখ শেষাংশ। চারিদিকে ভগ্ন জীর্ণ স্তূপ এবং তারই মধ্যে মধ্যে তখনও কয়েকটি পরিবার কোনো মতে
মাথা গুঁজে আছে। সাক্ষাৎ সুমন্ত নারায়ণ রায়ের কেউ নয় সত্যিকারের, বলতে গেলে তারা দৌহিত্রী সৌদামিনীর মেয়ের সন্তানদের বংশ, আর সুমন্ত নারায়ণের জ্ঞাতি ভ্রাতার বংশধরেরা, যারা পরবর্তীকালে উড়ে এসে শূন্য পাট জুড়ে জাঁকিয়ে বসেছিল সেই রাবণেরই গোষ্ঠী। এবং তার মধ্যে সর্বাধিক পুরাতন ও জীর্ণ ভিতরের অংশটিতেই বিভূতিরা থাকত বৃদ্ধা অথর্ব সৌদামিনীকে কেন্দ্র করে। বাইরের চারদিককার জীর্ণ স্তূপের চক্রব্যূহ ভেদ করে ভিতরের সেই প্রায় ধসে পড়া অন্ধকার স্যাঁতস্যাঁতে অংশের মধ্যে বিভূতির প্রত্যহ যেতে আসতে যে কষ্ট হতো, আজও তা স্পষ্ট মনে আছে। রামলালের গদি থেকে ফিরে হালি শহরের বাসাবাড়ির ছোট অন্ধকার ঘরটার মধ্যে চৌকিটার উপর বসে সেই সব দিনের কথাই ভাবছিল বিভূতি। সামনের আমবাগানটায় অন্ধকার যেন চাপ চাপ হয়ে আছে, মধ্যে মধ্যে দু একটা জোনাকির আলো অন্ধকারে যেন আগুনের ফুলকি ছড়াচ্ছে। ভাদ্রের শেষ, কয়েকদিন থেকে কি অসহ্য গুমোটটাই না পড়েছে। সদু ঠাকুরনের মুখেই বিভূতি শুনেছিল প্রায় ১৫০ বৎসর ধরে দুই পুরুষের মধ্যেই রায়দের সব জৌলুস নাকি একটু একটু করে নিভে এসেছিল। দীর্ঘজীবীর বংশ নন রায়রা, তবে দীর্ঘজীবন লাভ করেছিলেন রায়বাড়ির বধূ ও তার কন্যা। তাই তাদের চোখের উপর দিয়েই সৌভাগ্য সূর্য ধীরে ধীরে যেন ভাগীরথী বক্ষে অস্তমিত হচ্ছিল। এবং অবস্থা বিপর্যয়ের সঙ্গে সঙ্গেই অতীতের একদা সেই বিরাট রায়ভবনটিও একটু একটু করে যেমন ভাঙতে শুরু করে, তেমনি তার সঙ্গে কিছুটা কিছুটা অংশ অন্যের হাতে চলে যেতে থাকে। আর ওই সঙ্গে ক্রমশ আবার ভিড়ও যেন বাড়তে থাকে সেই ছোট ছোট অংশগুলির মধ্যে। ছোট ছোট অনেকগুলি পরিবার সেই ক্রমশ ভগ্ন জীর্ণ অংশে অংশে নতুন করে যেন আবার বাসা বাঁধবার প্রয়াস পায়, এবং ফলে প্রয়োজনে সেই সব অংশে অংশে চলতে থাকে খানিকটা অদল বদল। আর সেই প্রয়োজনের তাগিদেই রায়দের শেষ নিকটতম ওয়ারিশন বিভূতিরা চারপাশ থেকে যেন কোণঠাসা হয়ে পড়ে। বেঁচে থাকা অবশ্যই তাকে বলে না, বেঁচে থাকবার একটা অনন্য বায়তা, বিকৃত পঙ্গু প্রচেষ্টা মাত্র। ভুলতে কোনোদিনই পারবে না বিভূতির জীবনের সেই ক্লেদাক্ত বিকৃত অধ্যায়টা, ইতিহাস, মানুষেরই বাঁচবার এক পঙ্গু ব্যর্থ কুৎসিত ইতিহাস। কিশোর বয়সে একদিন দ্বীপ্রহরে উত্তরের ঘরে ভারী সেগুন কাঠের সিন্দুকটা হাতড়াতে হাতড়াতে বিভূতি একটি লাল জীর্ণ পাতা খেরোয় বাঁধানো খাতা, রূপার একটি সিন্দুর কৌটায় একটি বাদশাহী মোহর ও একটা খুরপি পেয়েছিল। মোহরটা আজও বিভূতির কাছেই আছে, কিন্তু খাতাটা খুলে জীর্ণ ঝুরঝুরে পাতাগুলো উল্টোতে উল্টোতে অবাক হয়ে গিয়েছিল বিভূতি। সুমন্ত নারায়ণ রায়ের রোজনামচা, অর্থাৎ ডায়েরি। সে আর এক অত্যাশ্চর্য ইতিহাস, অদ্ভুত এক শক্তিশালী পুরুষের ইতিহাস, মানুষের ইতিহাস। মাঝে মাঝে এসে সে ইতিহাস আর লেখা হয়নি, লেখক সেটা লিখে শেষ করে যাননি। কতবার ভেবেছে বিভূতি নিজে ইতিহাসের একজন ছাত্র হয়ে রায়বংশের ওই অসম্পূর্ণ ইতিহাসটা সুমন্ত নারায়ণের রোজনামচার সঙ্গে নিজের শৈশবের বিস্তৃত প্রায় কাহিনী ও সৌদামিনী দেবীর মুখে শোনা কাহিনীর সঙ্গে একত্রে জুড়ে লিখে ফেলবে একদিন, কিন্তু তার হয়ে ওঠেনি। তবে এও সে জানে লিখতে তাকে একদিন হবেই, সম্পূর্ণ তাকে একদিন করতে হবেই সেই ইতিহাসের শেষের মর্মন্তুদ অধ্যায়টা। মর্মন্তুদ বই কি? ঘৃণিত যৌন ব্যাধির শেষ অধ্যায়ে নিম্নাঙ্গের পক্ষাঘাতে সৌদামিনীর কন্যা সর্বাণীর পুত্র অর্থাৎ সৌদামিনীর দৌহিত্র পঙ্গু সুরত চৌধুরী বড় জীর্ণ তক্তপোষ্ঠার এক কোণে অন্ধকারে জীর্ণ মলিন একটা শয্যার উপরে সর্বদা পড়ে আছেন। জ্ঞান হওয়া অব্দি বিভূতি জেনে এসেছে সেই তার বাপ। ছোটবেলায় শুনে শুনে শেখা পিতা স্বর্গ পিতা ধর্ম শ্লোকটি মনে পড়লে বিভূতির কেমন যেন একটা হাসি পেত। দুইটি ভাই বোন, বিভূতি বড় আর তার চাইতে ৮ বছরের ছোট একটি বোন। বোন মৃণালের দেহটা ছিল যেন একেবারে ননি দিয়ে গড়া, আর কি গায়ের রং! সংস্কৃত শ্লোকে পড়েছিল তপ্ত কাঞ্চন নিভু, ঠিক তাই, কিন্তু কীটদষ্ট। সমস্ত দুপুরটা মৃণাল ধসে পড়া রায়ভবনের অন্যান্য জীর্ণ অংশে যারা সব বাসা বেঁধেছিল তাদের ঘরে ঘরে ঘুরে বেড়াতো আর
ফাঁক বা সুযোগ পেলেই এটা ওটা চুরি করে পালাতো। তাই নিয়ে মধ্যে মধ্যে কি কুৎসিত চেঁচামেচি ও গালিগালাজি না তার মার সঙ্গে অন্যান্যদের চলত। বিভূতির মা সুরত চৌধুরীর স্ত্রী বসন্ত মঞ্জুরি। মার গায়ের বর্ণটাও ছিল ঠিক একেবারে মৃণালের মতোই, কিন্তু দেহটা ছিল জীর্ণ কঙ্কালসার এবং পরিধানে থাকত ততোধিক জীর্ণ মলিন রিপু করা একটা লাল পাড় শাড়ি। মধ্যে মধ্যে মেয়ে মৃণালের ব্যাপার নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কুৎসিত ভাষায় চেঁচামেচি ও ঝগড়া করলেও অন্য সময় তার বড় একটা সারা শব্দই পাওয়া যেত না। আর ছিলেন অশীতিপরা বৃদ্ধা সদু ঠাকুরুন, সৌদামিনী দেবী, সুরত চৌধুরীর মাতামহী। সৌদামিনী কন্যা সর্বাণী একান্ত ভাগ্য বিপর্যয়ের জন্য রায়বংশে জন্ম নিলেও তার স্বামীর কুৎসিত যৌনাচার ও মদ্যপান সহ্য করতে না পেরে সুরতের যখন মাত্র ১.৫ বছর বয়স, তখন একদিন বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। ফলে সৌদামিনীকেই মানুষ করতে হয়েছিল দৌহিত্র সুরতকে। তারপর এক শীতের রাত্রে ভূকম্পে সমস্ত শহরটা সহসা থরথর করে কেঁপে উঠল এবং সেই রাত্রেই জীর্ণ রায়ভবনটা একেবারে হুড়মুড় করে ধসে পড়ল। অনেকেই সেই ধ্বংসস্তূপের তলায় সমাধিস্থ হল, তার মধ্যে সুরত চৌধুরী, তার স্ত্রী ও মৃণালও। ২-৪ জনের সঙ্গে কোনো মতে বেঁচে গেল বিভূতি ও সদু ঠাকুর। এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, কিন্তু আশ্চর্য, সেদিন বিভূতির চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি, বরং মনে হয়েছিল বিভূতির অক্টোপাসের মতো ক্লেদাক্ত পিচ্ছিল একটা দুঃস্বপ্ন। এতদিন যেটা তার সর্বাঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, সেটা থেকে যেন সে মুক্তি পেল, সে যেন বেঁচে গেল। কপালের একটা জায়গা কেটে গিয়েছিল, ডান কনুইটাতেও একটা চোট লেগেছিল। ভূকম্পন থামবার পর কোনো মতে ধ্বংসস্তূপের ভিতর থেকে যখন বিভূতি বের হয়ে আসছে, একটা কুৎসিত কান্নার শব্দে থমকে দাঁড়িয়েছিল। ভূকম্পন থেমে গিয়েছে। ধ্বংসস্তূপের উপর মধ্যরাত্রের চাঁদের আলো একটা ফ্যাকাশে পাণ্ডুর বিবর্ণতা যেন শীতরাত্রির কুয়াশার সঙ্গে মেশামেশি হয়ে কি একটা ভৌতিক বিভীষিকায় থমথম হচ্ছে। আর তার ভিতর থেকে প্রেতের দীর্ঘশ্বাসের মতো উঠছে সেই কুৎসিত কান্নার শব্দটা থেকে থেকে। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে রাধারানী সেই বিরাট কাষ্ঠের সিন্দুকটার এক পাশে বসে বসে কাঁদতে দেখতে পেয়েছিল সদু ঠাকুরকে। সিন্দুকটার জন্যই বোধহয় আশ্চর্য উপায় বেঁচে গিয়েছিলেন সৌদামিনী। ১-২ আগে থাকতেই তার মার সঙ্গে রাগারাগি করে উত্তরের ঘরটায় গিয়ে শুচ্ছিলেন সদু ঠাকুর। নচেত তার ঘরে থাকলে তাকেও জীবন্ত সমাধি নিতে হতো সুনিশ্চিত। ওই ঘটনার দিন ৫ বাদে ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে সুস্মিতার সঙ্গে দেখা হওয়ার পর সুস্মিতা বিভূতিকে জিজ্ঞাসা করল, এই কদিন তোমাকে দেখিনি যে বিভু? হ্যাঁ, আসতে পারিনি, হালি শহরে শিফট করতে হলো। হঠাৎ কলকাতা ছেড়ে হালি শহরে গেলে যে? জোড়া ভ্রু ধনুকের মতো বাকি এবং সরু চিকন ওষ্ঠ দুটি ঈষৎ হাস্যস্ফুরিত, যেটা সর্বদাই মনে হতো বিভূতির, সেই ওষ্ঠ দুটি সামান্য কুঞ্চিত করে সুস্মিতা প্রশ্নটা করেছিল। ভুরভুর করে নাকে আসছিল সুস্মিতার সর্বাঙ্গ থেকে ইভিনিং ইন প্যারিস সেই পরিচিত সুবাসটা। ধনুকের মতো বাঁকানো জোড়া ভ্রু দুটো ও ঈষৎ হাস্যস্ফুরিত ওষ্ঠ দুটি প্রশ্ন করবার সময় যখন কুঁচকে যায়, ভারী ভালো লাগে সে সময় সুস্মিতার মুখের দিকে চেয়ে থাকতে বিভূতির। হ্যাঁ, চলে এলাম। সেদিনকার আর্থকোয়েকে বাস্তু ভিটেটা ধসে গেল একেবারে। চমকে প্রশ্ন করেছিল সুস্মিতা, বলো কি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? হ্যাঁ, মৃদু সংক্ষিপ্ত জবাব। কি? বাবা, মা আর বোন মৃণাল, তারা কেউ বেঁচে নেই। না! একটা আর্তক্ষীণ শব্দ বের হয়ে আসে সুস্মিতার কণ্ঠ থেকে, কিন্তু পরক্ষণেই বিভূতির প্রশ্নে চমকে উঠেছিল। অবাক বিস্ময় চেয়েছিল কয়েকটা মুহূর্ত বোবা দৃষ্টিতে তার মুখের দিকে বুঝি সুস্মিতা। তোমার রায়চৌধুরীর হিস্ট্রির নোটটা ২ দিনের জন্য আমাকে দিতে পারো সুস্মিতা? নোট? হ্যাঁ, একবার দেখে নেব। হালি শহরে থাকতেন বিভূতির এক দূরসম্পর্কীয় মামা অবনী মুখার্জি। তারই আশ্রয়ে গিয়ে বিভূতি উঠেছিল সদু ঠাকুরকে নিয়ে। অবনী মুখার্জি কলকাতার এন্ডারসন মার্কেন্টাইল ফার্মের বড়বাবু। বিভূতি তখনও ২-৩টে টিউশনি করে 5th ইয়ারে পড়ছে শুনে বললেন,
আর পড়াশোনা করে কি হবে? বড় সাহেবকে বলছি আমাদের অফিসেই ঢুকে পড়ো। বিভূতির প্রতি অবনীর দৃশ্য দরদের পশ্চাতে ছিল অবশ্যই তার স্ত্রী নয়নতারার প্ররোচনা। দেখতে শুনতে রাজপুত্রের মতো চেহারা, লেখাপড়াতেও ভালো ছেলে। বড় মেয়ে সুষমার বয়স 16 পেরিয়ে 17-তে পড়ল। অতএব ওই বিভূতির সঙ্গে যদি মেয়েটার বিয়েটা দিয়ে দেওয়া যায় তো এক প্রকার নিখরচাতেই ব্যাপারটা মিটে যেতে পারে। নয়নতারাই বলেছিলেন স্বামীকে, সুমির সঙ্গে বিয়ে দিয়ে তোমার সাহেবকে বলে একটা চাকরি দিয়ে দাও। অবনী দেখলেন স্ত্রীর যুক্তিটা মন্দ নয়, কিন্তু বিভূতি হ্যাঁ বা না কিছুই বলে না। সে যেমন টিউশনি চালিয়ে 5th ইয়ারে ক্লাস চালাচ্ছিল তেমনই চালিয়ে যেতে লাগলো। পশ্চাৎ দিক থেকে স্ত্রীর অবিরাম তাগিদে অবনী কিন্তু হাল ছাড়লেন না। প্রায়ই বলতে লাগলেন, কি ঠিক করলে বিভূতি? পূর্বের মতোই বিভূতি হ্যাঁ বা না কিছুই বলে না, কেবল মৃদু হাসে। এবং স্ত্রী যখন আবার স্বামীকে তাগিদ দেন, কি হলো, একেবারে যে হাল ছেড়ে বসে আছো নিশ্চিন্ত হয়ে? আরে না না, হাল ছাড়বো কেন, কিন্তু ও তো কোনো সারা শব্দ করে না, কেবল হাসে। কি করি বলো তো? রেগে নয়নতারা জবাব দেন, তুমিও সঙ্গে সঙ্গে হাসো, আমার হয়েছে মরণ। সেই শীতের মধ্যরাত্রিতে ভূকম্পনের ধ্বংসের স্মৃতিটাও বিভূতির মন থেকে একটু একটু করে বোধহয় মুছে আসছিল। কিন্তু হঠাৎ যেন দীর্ঘ 1 বছর পরে আবার নতুন করে মনের পাতায় ভেসে উঠল বিভূতি স্মৃতিটা, যখন ব্যবসার ক্ষেত্রে লক্ষ্মীর বরপুত্র নন্দন আয়রন ওয়ার্কসের বড় কর্তা স্বয়ং রামলাল দাস তাকে পরপর 3টে জরুরি চিঠি দিয়ে শেষ পর্যন্ত ডেকে আনলেন তার হাট খোলার অফিসে। প্রথম দুবারের চিঠিতে বিভূতি সাড়া দেয়নি বা সাড়া দেবার প্রয়োজনও বোধ করেনি, কিন্তু তৃতীয়বার চিঠি পাওয়ার পর একটু বিস্মিত হয়ে গিয়ে হাজির হলো রামলালের অফিসে। এবং সে বিষয়টা তার আরো বৃদ্ধি পেল যখন রামলাল তাকে প্রচুর সবাদরে সামনের একটা চেয়ারে বসিয়ে বললেন, রায়দের ভগ্ন প্রাসাদ ও জমিতে বিভূতির যে অংশটা আছে সেটা তিনি উচিত মূল্যেই কিনে নিতে চান। রায়দের ভগ্ন প্রাসাদে তার অংশটা মানে ভূকম্পে বিধ্বস্ত সেই স্তূপের খানিকটা অংশ। আপনার অংশের জন্য বুঝলেন বিভূতিবাবু, আমি 5,000 দেব। বিনয় বিগলিত কণ্ঠে কথাটা বললেন রামলাল দাস। আবলুস কাঠের মতো কালো দীর্ঘ দেহ, থলথলে চর্বি বহুল চকচকে, মাথার সম্মুখ ভাগে বিস্তীর্ণ একখানি টাক, কপালে ও নাসিকায় তিলক কাটা, গলায় জোড়া তুলসীর কণ্ঠি। দুলে দুলে দুটি চক্ষু বুজে কথা বলা রামলালের একটা অভ্যাস। টাকার অঙ্কের পরিমাণটা শুনে কয়েকটা মুহূর্ত যেন হাঁ হয়ে তাকিয়ে থাকে বিভূতি রামলালের মুখের দিকে। রায়দের ধ্বংসস্তূপের সেও একজন শরিক, অর্থাৎ 16 শরিকের এক শরিক, এবং তার সে শরিকানার মূলে হচ্ছেন অশীতিপর বৃদ্ধা সদু ঠাকুর সৌদামিনী দেবী। আর পরের শরিকদের কথা বিভূতি জানত না, তবে রায় বংশের লুপ্তপ্রায় অতীত ইতিহাসের শেষ পৃষ্ঠাগুলোর শেষ সাক্ষী যদি কেউ থেকে থাকে তো ওই সৌদামিনী দেবী সদু ঠাকুর। রায়বাড়ির কন্যার দিক দিয়ে হলেও রায়দের রক্তের ক্ষীণতম শেষ ধারাটি আজও ওই হৈমবতী কন্যা সৌদামিনীর দেহ ধমনীতেই প্রবাহিত। বিভূতির সত্যিকারের দাবি তো অত্যন্ত ক্ষীণ, কন্যাপক্ষের মিশ্র রক্তধারার ক্ষীণতম দাবি মাত্র। তথাপি সৌদামিনীর একান্ত আপনারজন বিভূতিই তো, কারণ সৌদামিনী যে হৈমবতীরই আত্মজা, অর্থাৎ স্বয়ং সুমন্ত নারায়ণের দৌহিত্রী। নন্দন আয়রন ওয়ার্কসের কর্তা রামলাল দাস সুচতুর ব্যবসায়ী। কথাটা সেদিন রাত্রে রামলালের গদি থেকে ফিরে এসে সৌদামিনীকে বলতে তিনি বললেন, রামলাল দাসই বটে, ব্রহ্মসূত্র কানাইয়ের বেটা আজ রামলাল দাস হয়েছে। তারপর বিভূতি সদু ঠাকুরের মুখে শোনে আজকের বিরাট ধনী লৌহ ব্যবসায়ী নন্দন আয়রন ওয়ার্কসের মালিক রামলাল তার পদবিতে দাস শব্দের লেজুরটি জুড়ে নিয়ে কাঞ্চন মূল্যে আভিজাত্যের শীর্ষশ্রেণীতে উঠে বসলেও তার প্রপিতামহ রঘুনাথ বা রঘু ছিল ওই রায়দেরই লেঠেল পাইক। তস্যপুত্র কালীচরণ বা কেলে এবং তস্যপুত্র কানাইয়ের বেটা রামলাল, এবং জাতিতে চণ্ডাল নমঃশূদ্র। অন্তত 10 হাত তফাৎ থেকে মাটির দিকে তাকিয়ে ছাড়া রায়কর্তাদের সঙ্গে কথা বলবার অধিকার বা সাহস পায়নি কোনোদিন যাদের পূর্বপুরুষ। সম্পর্কটা ছিল প্রভু
ভৃত্যের। ব্রাহ্মণ ও শূদ্রতম চণ্ডালের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যই ছিল। কাঞ্চন মূল্যের প্রভাবে নিত্য পরিবর্তনশীল দুনিয়ায় বুঝি আজ সবই সম্ভব। ব্রাহ্মণ্য ধর্মের কবরে আজ তাই বুদ্ধিজীবী শূদ্রের নতুন অঙ্কুরোদ্গম, চক্রবৎ পরিবর্তনতে। নইলে পূর্বতন 3 পুরুষ ধরে ঘোর শাক্তের বংশধর রামলাল আজ বৈষ্ণব ধর্মের আশ্রয় নিয়ে পরম বৈষ্ণব হয়ে উঠবে, তাতে আশ্চর্যের কি? কিম আশ্চর্যম! বিভূতি সবিস্তারে বর্ণনা করতে লাগল। সৌদামিনী শুনতে লাগলেন। অভ্যর্থনারই বা কি ঘটা! বসুন বসুন বিভূতিবাবু, বসতে আজ্ঞা হোক। আগে কি সৌভাগ্য! চারিদিকে কর্মচারীরা লোকজন গম গম করছে, বিরাট কারবার। কোন প্রকার কিন্তু বা দ্বিধা না করে রামলাল সরাসরি প্রস্তাবটা উত্থাপন করেছিল। প্রতি কথার মধ্যে এবং প্রতিটি শব্দের উচ্চারণ ভঙ্গিতে বৈষ্ণবী বিনয়ের সে কি অদ্ভুত নম্রতা! বুঝলেন বিভূতিবাবু, মা কালীর কৃপায় আর যৎসামান্য ক্ষুদ্র যাই সঞ্চয় করে থাকি না কেন, এই কথাটা তো ভুলতে পারবো না যে এর মূলে রয়েছে সেই রায়কর্তাদেরই আশীর্বাদ। এই কথা ভুললে যে 7 পুরুষকে নরকস্থ হতে হবে। ওই রায়কর্তাদেরই স্নেহের ছায়ায় ও দাক্ষিণ্যেই না আজ দুমুঠো খেয়ে পড়ে আছি। তাই বুঝলেন কিনা, যখন শুনলাম ফিরিঙ্গি কোম্পানি নতুন শহর গড়ে তুলবে বলে এই তল্লাটের আশেপাশে সব জমি জিরেতগুলো কিনে নেবার মতলব করছে, তখন ভাবলাম, বুঝলেন কিনা, আমি বা কিনে নিই না কেন যদি সক্ষম হই। কি বলেন? তা তো বটেই, বিভূতি ক্ষীণ কণ্ঠে জবাব দেয়। তাই বলুন, বুঝলেন কিনা, সাক্ষাৎ সম্পর্ক না থাকলে ওই রায়দের রক্তেরই তো কিছুটা এখনো ওই সৌদামিনী ঠাকুরনের দেহে রয়েছে। তাই ভাবলাম শুধু জমি বা ভিটেটুকু নেওয়া নয়, ওই সঙ্গে বুঝলেন কিনা তাহার আশীর্বাদটুকু হাত পেতে ভিক্ষে করে নেওয়া আর কি। কথাগুলো বৈষ্ণবী বিনয়ের সঙ্গে উচ্চারিত হলেও যে তার প্রতিটি শব্দের মধ্যে একটা অর্থ, সৌভাগ্যের নিষ্ঠুর দম্ভ ব্যঙ্গ আছে, অন্তত বিভূতি সেটা বুঝতে কষ্ট হলো না। তাই সে চুপ করেই শুনতে থাকে। ফিরিঙ্গি কোম্পানির জিদ যখন চেপেছে, বুঝলেন কিনা, তারা কিনবেই আর কিনবেও। কিনুক আশপাশের জমি, আমি রায়দের ওই ভিটেটুকুই না হয় কিনে নি। ওরা বের করুক না নয়া রাস্তা, বুঝলেন কিনা, আমাদের তো অত ক্ষমতা নেই। সে থাকতো আজ আমাদের রায়কর্তারা, তবে দেখিয়ে দিত না রাস্তা করা কাকে বলে। বিভূতি তথাপি চুপ করেই থাকে। রামলাল বলে চলেছে তখন, তাই ভেবেছি জায়গাটা কিনে ভালো করে একটা মনের মতো মাথা গুজবার ঠাঁই করে নি। নামটা নয় বুঝলেন কিনা রায়কুটি দেওয়া যাক, কি বলেন আপনি? বলতে বলতে ঈষৎ বক্র হাসিতে তাম্বুল সেবিত কালো পুরু ওষ্ঠ দুটি কুঁচকালেন রামলাল দাস। ভৃত্য রূপার গড়গড়ায় সুগন্ধি গয়ার অঙ্গুরি তামাক সেজে দিয়ে রূপার তারে জড়ানো গড়গড়ার নলটা সসম্ভ্রমে রামলালের হাতে তুলে দিয়ে গেল। নলটা মুখে দিয়ে গোটা 2 টান দিয়ে সুগন্ধি ধোঁয়া খানিকটা ছাড়লেন রামলাল। রামলালের বক্তব্য তখনও শেষ হয়নি। তিনি বললেন, ইচ্ছা করলে অবশ্যই বুঝলেন কিনা আপনারা ফিরিঙ্গি কোম্পানির কাছেও জায়গাটা বেচতে পারেন। শঙ্কচিলের মতো ছো মারবার চেষ্টা তারাও করছে, কিন্তু 5,000 দর তারা দেবে না। অন্যান্য শরিকদের সঙ্গেও আমার কথাবার্তা হয়ে গিয়েছে, রাজি সকলেই আছে। এখন বুঝলেন কিনা আপনারা শেষ অংশটুকু রাজি হলেই লেনদেনের বকেরা মিটিয়ে সামনের শুক্রবারই দলিলটা সকলের উপস্থিতিতে একেবারে পাকা করে নেওয়া যেতে পারে রেজিস্ট্রি অফিসে গিয়ে। কি বলেন আগে? পরিবর্তনশীল দুনিয়ায় কাঞ্চন প্রভাবে অতীতের ধন ঐশ্বর্যের জীর্ণ স্তূপটা আজ আবার হস্তান্তরিত হয়ে নতুন করে এক রূপ গ্রহণ করবে, এতে বিস্ময়ের, আশ্চর্যের বা বলবারই কি থাকতে পারে? আর ক্ষোভই বা কেন থাকবে বিভূতির? কে সে রায়বংশের? ক্ষীণতম রক্তের স্বাক্ষর বহন করছে বই তো নয়। তাছাড়া এই বাজারে নগদ করকরে পড়ে পাওয়া 14 আনার মতো ওই 5,000 টাকার অঙ্কটাও হেলাফেলা করবার নয়। পড়ে পাওয়া 14 আনা আর কি! ওই পরিত্যক্ত ও জীর্ণ স্তূপের 16 অংশের একাংশ। ইটের তলা থেকে ওর উদ্ধার শুধু অবিশ্বাস্য নয়, স্বপ্নেরই মতো। কাজেই সৌদামিনী দেবীকেও রাজি হতে হলো। বললেন সৌদামিনী, 15 শরিকি যখন রাজি হয়ে গিয়েছে, তখন আমাদেরই বা গতি কি? অতএব নির্বিঘ্নে নির্দিষ্ট শুক্রবারে ব্যাপারটা চুকে গেল। রামলাল দাসের বকেরা মিটে গেল। সকলের উপস্থিতিতেই বিক্রয় কবুলা রেজিস্ট্রি হয়ে গেল।
নিজেদের অংশটা বিক্রয় করে রামলাল প্রদত্ত নগদ 5,000 টাকার চকচকে কারেন্সি নোট পকেটস্থ করে সন্ধ্যার পর বিভূতি ফিরে এলো হালির শহরে একদিন। সদু ঠাকরুন অন্ধকার ঘরের মধ্যে দৃষ্টিহীন চোখ নিয়ে প্যাঁচার মতো বসেছিলেন। বিভূতি এসে সামনে দাঁড়াল, বললে, বিক্রি হয়ে গেল? টাকাটা কাল তোমার নামে ব্যাংকে জমা করে দিই। কি হবে ও টাকা দিয়ে আমার? তুই নেই। আমি? হ্যাঁ। না, আমি এ টাকা দিয়ে কি করব? কেন, বিয়ে থাকো আর সংসার বাঁচ। বিয়ে? হ্যাঁ, একটি টুকটুকে বউ নিয়ে আয়। টুকটুকে রূপের কথা মনে পড়লেই বিভূতির মনে পড়ে যায় ভগবতীর মতো দেখতে তার সেই ছোট বোনটি মৃণালকে। শিউরে ওঠে বিভূতি। রূপ নয়, বিষ। সুমন্ত নারায়ণের রোজনামচার কয়েকটা লাইন মনে পড়ে যায় বিভূতির। ভুল করেছিলাম ইন্দ্রাণীর মতো রূপবতী হেমাঙ্গিনীকে ঘরে এনে। নিজেও সে জ্বলে মরল, আমাকেও জ্বালিয়ে গেল। সেই বিষই সর্বদেহে আমার ছড়িয়ে গেল। ধীরে ধীরে বিভূতি ঘর থেকে নিঃশব্দ পায়ে বের হয়ে গেল। বাইরে যে ছোট ঘরটায় বিভূতি থাকত, সেই অন্ধকার ঘরটার মধ্যে এসে ঢুকল। একটু পরে অবনীর মেয়ে সুষমা একটা প্রজ্বলিত হ্যারিকেন হাতে ঘরে এসে ঢুকল এবং কোনো কথা না বলে হ্যারিকেনটা রেখে আবার বের হয়ে গেল ঘর থেকে। রসিক পুরুষ ছিলেন নিঃসন্দেহে সুমন্ত নারায়ণ রায়। রোজনামচার আরম্ভটি ভারী সুন্দর, কাব্যিক। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো পুতলি মোর স্থির নাহি বান্ধে। হেমাঙ্গিনী হেমাঙ্গিনী, উঠিতে কিশোরী বসিতে কিশোরী। আহা, কি রূপ ছিল গো তার! হ্যারিকেনের আলোয় বিভূতি রোজনামচার জীর্ণ ঝুরঝুরে লাল পাতাগুলোর উপর নতুন করে আবার চোখ বুলোয়। যতবার পড়তে বসেছে শেষ আর করা হয়নি। কখনো এখান থেকে কখনো ওখান থেকে এক পাতা দুপাতার বেশি পড়ার ধৈর্য বড় একটা থাকেনি, কারণ ভাষাটা বড় খটোমটো, একেবারে দাঁত ভাঙা সব শব্দবান। আবার মনে হয় সৌদামিনীর কাছ থেকে শোনা কাহিনী ও সুমন্ত নারায়ণের রোজনামচাকে অবলম্বন করে নতুন এক ইতিহাস রচনা করবার কথাটা। সুমন্ত নারায়ণ যেটা শেষ করে যেতে পারেননি, সেটাও একেবারে শেষের পরিচ্ছেদ পর্যন্ত লিখে একটা পূর্ণ ছেদ টেনে দিলে ইতি রায় বংশের ইতিহাসও সমাপ্ত কেমন হয়। সুষমা এসে আবার ঘরে প্রবেশ করল। ভাত দেওয়া হয়েছে, খেতে চলুন। জীর্ণ রোজনামচাটার উপর একটা ভারী ইতিহাসের বই চাপা দিয়ে উঠে পড়ল বিভূতি। আহারাদির পর সদু ঠাকরুন আবার ডাকলেন বিভূতিকে তার ঘরে। ডাকছিলে? হ্যাঁ। ঘুম পেয়েছে নাকি? না, কি বলবে বলো না। বস। ভাঙা জীর্ণ তক্তপোষটার একপাশে বিভূতি বসল। ঘরের বাতিটা কমান, আবছা একটা আলো আধারী ঘরটার মধ্যে। খোলা জানলার পথে পিছনের বাগানের ঝোপঝাড় থেকে এক টানা ঝিঝির ডাক ভেসে আসছে। ছিলাম, রাম তাহলে তার মনিবের ভিটে বাড়ি তুলবে। হ্যাঁ, সেজন্যই তো জায়গাটা কিনে নিল। তো বড় বাড়ি করবে বল তাহলে? তা হয়তো করবে, জায়গা তো নেহাত কম নয়, প্রায় বিঘের কাছাকাছি। রামলাল করবে বাড়ি, আর আশেপাশে প্রায় মাইল খানেক জায়গায় যত ছোটখাটো সব বাড়ি গলিগুজি ছিল ইমপ্রুভমেন্ট ট্রাস্ট কিনে নিল। 40 ফুট চওড়া এক রাস্তা বের, ফাঁকা বাঁকা গলিগুজি নয়, সোজা সরল চওড়া মেটাল বাঁধানো রাস্তা। পাশে তার উজ্জ্বল বিদ্যুৎ আর গ্যাসের বাতি। দিনমানে তো বটেই, রাতের বেলাতেও দিনের আলোর মতো ঝলমল। তারপর ক্রমে ক্রমে গড়ে উঠবে সেই চওড়া মেটাল বাঁধানো রাস্তার দুপাশে নতুন নতুন দোতলা, 3তলা, 4তলা, 5তলা সব বাড়ি। কাঞ্চন মূল্যে কৃত নতুন আভিজাত্যের চোখ ঝলসানো নতুন এক আশ্চর্য। অশীতিপর বৃদ্ধা সৌদামিনীরও যেন শুনতে শুনতে কেমন নেশা ধরে যায়। বলেন, তাহলে কিছুই আর সেসব থাকছে না বল বিভু? না, তাহলে আর বলছি কি? সত্যি তো, এ তো আর সেই বিস্তৃত, প্রায় বলতে গেলে সেই মান্ধাতা আমলের কলকাতা শহর নয়। প্রথম মহাযুদ্ধের অব্যবহিত পরেই নবচেতনায় উদ্ধ নতুন গঠনের মুখে নয়া কলকাতা শহর। মনে পড়ে আজও সৌদামিনী।
মাতামহী রাধারানীর সেই আক্ষেপ। থুরথুরে বুড়ি, চোখে ঘোলাটে দৃষ্টি, মাথার সেই পিঠ ঢাকা কেশভার সনের মতো সাদা হয়ে গিয়েছে তখন। বুড়ি আপন মনেই আক্ষেপ। কি কুক্ষণেই না তিনি কুলগুরু করালি শঙ্করের পরামর্শে নিয়ত শনিকে আহ্বান করে এনে রায়বংশের রক্তধারার সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিলেন। ভীমরতি হয়েছিল তার। তা থেকে তারপর দুদিনের মধ্যে কি হয়ে গেল! শেষ পর্যন্ত সেই শনি দৃষ্টিতেই বুঝি এত বড় রায়বংশটা ধীরে ধীরে নিঃশেষে মুছে গেল। মাথাটা খারাপ হয়ে গিয়েছিল বুড়ির শেষের দিকে। চুপচাপ বসে বসে দিবারাত্রির বেশিরভাগ সময়ই আপন মনে বিড়বিড় করে যেতেন, শনি শনি। সেই শনি দৃষ্টিতেই পড়ে সব ছারখার হয়ে গেল, আর বাকি যেটুকু আছে তাও পুড়ে ছাই হয়ে যাবে। যাবে না? নিশ্চয়ই যাবে। মধ্যে মধ্যে আবার নিশুতি রাত্রে চেঁচিয়ে উঠত বুড়ি, কে কে ওখানে মশালাতে যাচ্ছে? ওরে হতবাগা, নিভিয়ে দে, নিভিয়ে দে। কন্দর্পের চোখে পড়লে জ্যান্তে গোড় দেবে। কখনো আবার বিনিয়ে বিনিয়ে কাঁদতেন আপন খেয়ালে, আহারে আমার এত স্বাদের সোনার প্রতিমা, আমি নিজে বিষ দিলাম তাকে। যাবে যাবে, সব যাবে, সব ওই শনি দৃষ্টিতেই যাবে। ইটের গাঁথুনিতে চিত ধরছে, সেই ফাটলের মধ্যে দিয়ে লকলকে জিভ বের করে এখনো রক্ত শুষছে সেই কাল সোনা। সব সব শুষে নেবে। সৌদামিনী ঠিক বুঝতে পারতেন না রাধারানীর আক্ষেপ উদ্ভিদ। রাত্রে ওই ঘরের মেঝেতে তার মার বুকের কাছটিতে শুয়ে থাকতেন, আর অন্ধকার ঘরের মধ্যে মাতামহীর কথাগুলো যেন বুকের মধ্যে তার কি এক অস্বাভাবিক কাঁপুনি ধরাত। রায়বংশ যাবে যাবে, বাতি দিতে এই বংশে আর কেউ থাকবে না রে, কেউ থাকবে না। সত্যি। সৌদামিনীর বুকখানা কাঁপিয়ে যেন একটা দীর্ঘশ্বাস বের হয়ে। অনুমান রাধারানীর মিথ্যে হলো না, অক্ষরে অক্ষরে সব মিলে গেল। পরে অবশ্যই বড় হয়ে কানাঘুষোয় কিছু কিছু শুনেছিলেন সৌদামিনী, বুঝেছিলেন। রায়বংশের রন্ধ্রগত শনি কালীচরণের বংশধরেরাই আজ রায়দের শেষ চিহ্নটুকু গ্রাস করল। সুমন্ত নারায়ণ রায়ের বসত বাটির জীর্ণ শেষ ধ্বংসস্তূপ। এ আমি জানতাম, জানতাম এ যে হবেই হবে। কর্তামার কথা কি মিথ্যে হবার রে? ত্রিকালদর্শী ছিলেন যে কর্তামা, সৌদামিনী বলেন। প্রদীপের আলোয় বড় ঘরে সেই বিরাট পালঙ্কটার উপর বসে বসে সৌদামিনীর মাতামহী সুমন্ত নারায়ণের স্ত্রী রাধারানী কর্তামার মুখে শোনা ঐসব কাহিনী। অতি শৈশবের সেই আবছা ধূসর স্বপ্নের মতো সন্ধ্যাগুলির সঙ্গে সঙ্গে পরবর্তীকালে কৈশোর ও যৌবনের সব কথাই সৌদামিনীর যেন আজও মনে। শৈশবে ও কৈশোরে কালো চকচকে কোষ্ঠী পাথরের মতো মসৃণ ও ঠান্ডা মেঝেতে কর্তামার সামনে বসে শোনা তার সেই সব আক্ষেপ। বসে বসে শুনতেন সৌদামিনী রায়বাড়ির সেই সব ঐশ্বর্য ও জাঁকজমকের রূপকথা। ঘরের এক কোণে পিতলের পিলসুজের টিপটিপ করে জ্বলত দীপশিখাটা, আর সেই প্রদীপের আলোয় ঘরের মধ্যে যেন থমথম করত খানিকটা অন্ধকার, খানিকটা ছায়ার একটা প্রীতায়িত স্তব্ধতা। রাজপুত্র রাজকন্যা ব্যঙ্গমা ব্যঙ্গমীর কাহিনীর চাইতেও শুনতে ভালো লাগতো সৌদামিনীর সেই সব কাহিনী সেদিন। তবুও স্পষ্ট করে কিছু বলতেন না কর্তামা। মাঝে মাঝে কেমন অসংলগ্ন গোলমাল লাগতো শুনে। ঘরের দক্ষিণ ধারে বিরাট উঁচু একটা পালঙ্ক, পালঙ্কের একধারে লাগানো পরে উঠবার জন্য কাঠের একটা ছোট সিঁড়ি। পালঙ্কের পায়ের দিকে ও মাথার দিকের বাতায় ধারালো বাটালি দিয়ে খুঁড়ে তোলা দক্ষ শিল্পের সূক্ষ্ম কারুকার্য, লতা পাতা পদ্ম। শিয়রের দিকে বাতায় দুটি পেখম ছড়ানো মুখ, চোখে তাদের বসানো ছিল রক্তের মতো লাল টকটকে চুল। প্রদীপের আলোয় ঝকঝক করে জ্বলত সে পাথর। অসংলগ্ন এলোমেলো আক্ষেপ করতেন রাধারানী দেবী ওই পালঙ্কটার উপর বসে বসে। তারপর আরো যখন বড় হয়েছেন, বুঝতে শিখেছেন সৌদামিনী, তখনও শুনেছেন। সে আরো অনেক পরের কথা। নির্মলার বিবাহ দিয়েছিলেন রাধারানী অনেক খুঁজে পেতে হনুমন্ত পাত্রে, কিন্তু একদিনের জন্য নির্মলার স্বামীর ঘর করতে গেল না। কর্তামা দুঃখ, তার মা হৈমবতী দুঃখ, আরো অনেকেই দুঃখ। কিন্তু কেন যে নির্মলা স্বামীর ঘর করল না কোনোদিন, তখনও বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছিলেন। তারপর আরো অনেক দিন পরে রায়বাড়ির রন্ধ্রে রন্ধ্রে তখন শনির বিষাক্ত নিঃশ্বাস লেগেছে। সৌদামিনীর তখন সবেমাত্র বিবাহ হয়েছে মন্মথর সঙ্গে।
কন্দর্পের মতো রূপবান স্বামী সৌদামিনী। কিন্তু তবু বুঝি রাধারানীর মনের কোথাও এতটুকু সুখ ছিল না। ওদিকে তখন রায়বাড়ি প্রায় শ্মশান বললেও চলে। সুমন্ত নারায়ণের একমাত্র বংশধর কন্দর্প নারায়ণ আত্মগ্লানিতে, লজ্জায় ও ধিক্কারে জলসাঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করেছে। সুমন্ত নারায়ণের তিনটি কন্যা, কঙ্কাবতী, রূপবতী ও হৈমবতী। তাদের মধ্যে সুমন্ত নারায়ণের জীবনের শেষ দিকেই, অর্থাৎ তার মৃত্যুর মাত্র বৎসর খানেক আগেই একমাত্র কন্যা নির্মলাকে রেখে কঙ্কাবতী বিধবা হয়ে স্বামীর সঙ্গে সহমৃতা হয়েছে। সর্বকনিষ্ঠা রূপবতীর বিবাহের মাত্র বৎসর দুইয়ের মধ্যেই স্বামী সহ অকস্মাৎ একদিন ঝড় জলের রাত্রে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। একমাত্র জীবিতা মধ্যম কন্যা হৈমবতী কন্দর্প নারায়ণের আত্মঘাতী হবার মাত্র 1 বৎসর পূর্বে 6 বছরের কন্যা সৌদামিনীকে নিয়ে এসে স্বামী হারিয়ে বিধবা হয়ে ওই রাধারানীরই আশ্রয়ে উঠেছে। অত বড় বিরাট রায়বাড়িতে এই মানুষজনের মধ্যে তখন মাত্র কন্দর্প নারায়ণের আত্মঘাতী হবার পর বিকৃত মস্তিষ্ক রাধারানী, হৈমবতী ও তার কন্যা সৌদামিনী। আর সৌদামিনীর স্বামী মাতাল গিজুরি মন। নির্মলা তখন আশ্চর্যজনকভাবে নিরুদ্দিষ্টা। বাইরে দেখাশোনা সব করেন বৃদ্ধ নায়েব উমাচরণ। তারপর তো কন্দর্প নারায়ণের মৃত্যুর পর 1 বৎসরও গেল না। হুগলি থেকে বিষ্ণু নারায়ণের ভ্রাতা কীর্তি নারায়ণের বংশধরেরা সূর্য রায় ও চন্দ্র রায় কি করে যেন শুভ সংবাদটা পেয়ে যে সুমন্ত নারায়ণের বংশে আর বাতি দিতে কেউ নেই, একদিন নৌকো করে এসে উঠল হাটখোলার ঘাটে স্ত্রী পুত্রদের হাত ধরে। তারপর সেখান থেকে সোজা একেবারে রায়বাড়ির দেউড়ি দিয়ে অন্দরমহলে গিয়ে একেবারে জাঁকিয়ে বসল। বাধা দেবে কে? কয়েকটি নারী, মাতাল মন্মথু আর বৃদ্ধ নায়েব উমাচরণ। সুমন্ত নারায়ণের বিরাট প্রাসাদে ধরেছে তখন ভাঙন, পলেস্তারা খসে খসে ইট বের হয়ে পড়ছে। কতামা রাধারানীর আক্ষেপের মধ্যে সেদিন যে কেবল রায়বাড়ির কথাই ছিল তা নয়, কলকাতা শহরের গোড়াপত্তনের ও তার সমৃদ্ধির কাহিনীটাও ছিল জড়িয়ে। হিমালয়ভূত গঙ্গোত্রী মহানন্দাকে কোল দিয়ে দক্ষিণ প্রবাহ ভাগীরথী, নবদ্বীপকে ক্ষেত্র করে বেষ্টন করে যে তীরভূমিকে স্পর্শ করে নাম দিয়েছে হুগলি নদী, সেই তীরভূমি কলকাতারও শুরু ইতিহাস। ধালিপাড়া মহাস্থান কলকাতা, চিনান 2 কূলে বসাইয়া বাট, পাষাণে রচিত ঘাট, দুপুরের যাত্রীর নাট, কিঙ্করে বসায় নানান হাট। কবি কঙ্কনের ওই চরণ দুটি বিভূতিও গুনগুন করে আওড়াতে শুনেছে বীরভদ্রকে। চাঁদ রায়ের ওই একমাত্র ছেলে বীরভদ্র রায়। নামটা যে কি করে ওর বীরভদ্র হলো এবং কি দেখে যে চাঁদ রায় ওই অকাল কুষ্মাণ্ড ছেলের নাম বীরভদ্র রেখেছিলেন সেই জানে। শোনা যায় 11 বছর সময় যাত্রা ও ঢপের দলে সখী সেজে গান গাইতে শুরু করে এবং সারাটা যৌবনকালেই যাত্রার মায়া আর কাটিয়ে উঠতে পারেনি। অনেক রাত্রে টিউশনি সেরে বিভূতি যখন রায়দের ভগ্নস্তূপের মধ্যে প্রবেশ করত, শুনতে পেত প্রৌঢ় বীরভদ্রের কণ্ঠস্বর, যাত্রার পাঠ বলে যাচ্ছে। সুমন্ত নারায়ণ রায়ের রোজনামচায় লেখা আছে, বিষ্ণু নারায়ণ রায় বাস সপ্তগ্রাম, যথা সপ্ত ঋষিস্থান ঘাট ত্রিবেণী নাম, তার পুত্র সুমন্ত রায় আপন বৈভবে রয় ইত্যাদি। বিপ্রদাসের অনুষমঙ্গলেও সপ্তগ্রামের ঐশ্বর্যের কি বর্ণনা! সে কাব্য তো বিভূতিও করেছে। অভিনব সুরপুরী, দেখো সব সারি সারি, প্রতি ঘরে কনকের ঝাড়া, নানা রত্ন অবিশাল, জ্যোতির্ময় কাজকাল, রাজমুক্তা প্রবালের ধারা। সপ্তগ্রামে সে কি বুলবুলারও দিন! আরব পারস্য আবিসিনিয়া থেকে পর্যন্ত সপ্তগ্রামের ঘাটে ঘাটে এসে ভিড়েছে সব বাণিজ্য টিকা। বেচা কেনা চলছে তুলো, ইক্ষু, আদা, লালমরিচ, ওড়না, ঝালর, চাদর। রুকনউদ্দিন তখন সপ্তগ্রাম সাতগাঁওয়ের শাসনকর্তা। দক্ষিণ পূর্ব বাংলাকে লুটে পুটে পর্তুগিজরা তখন এগুচ্ছে শনৈ শনৈ এদিকে। সপ্তগ্রামের পরের ইতিহাসই হচ্ছে কলকাতা। জাহাজ চলাচলের সুবিধা হতে এই ক্রমশ পর্তুগিজ ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে 1 2 করে সপ্তগ্রাম ছেড়ে উঠে আসতে লাগলো কলকাতায়। ভাগীরথীর এই তীরভূমির একাংশের ইতিহাস হচ্ছে কলকাতার ইতিহাস। ভাগীরথী বহে চলে ধীরে, কলকাতারও ইতিহাস গড়ে ওঠে ধীরে ধীরে। আসতে থাকে মানুষজন, গড়ে ওঠে বসতি। বিষ্ণুনারায়ণ একবার সুতনুটির হাট থেকে একটি চণ্ডাল রমণী কৃতদাসীকে ক্রয় করে এনেছিলেন পর্তুগিজ কৃতদাস ব্যবসায়ীদের কাছ থেকে। মঙ্গলা কৃতদাসী মঙ্গলাই নয়, তার সঙ্গে ছিল
তারই 3 বছরের এক বালক কালো কুষ্টি পাথরের মতো গায়ের রং, কাট্টা গোট্টা শিশু। ভাগীরথী তীরে কলকাতা শহরটা যখন গড়ার মুখে, পৈতৃক সম্পত্তি নিয়ে ছোট ভাই কীর্তিনারায়ণের সঙ্গে বিষ্ণু নারায়ণের বিবাদ বাঁধতে আক্রোশের মাথায় পিতৃ সম্পত্তির সমস্ত দাবি দাওয়া ছেড়ে দিয়ে বিষ্ণু নারায়ণ চলে গেলেন মুর্শিদাবাদে। সঙ্গে তার মাতৃহারা 10 বৎসরের একমাত্র বালক পুত্র সুমন্ত নারায়ণ। কিন্তু বেশি দিন আর তিনি বাঁচলেন না। সুমন্তর যখন মাত্র 16 বছর বয়স, তখন মারা গেলেন। সুমন্ত নারায়ণকে সঙ্গে নিয়ে বিষ্ণু নারায়ণ যখন মুর্শিদাবাদে এসেছিলেন, মুর্শিদাবাদ তখন বাংলার রাজধানী। বাংলার মসনদে মুর্শিদ কুলিখা বা কুলিখা এবং কুলিখার দিন তখন ফুরিয়ে এসেছে। তারপর কয়েক বছরের মধ্যেই বাংলার মসনদে এলেন সুজাউদ্দিন ও সরফরাজ খাঁ। সেটা সরফরাজ খাঁর রাজত্বের শেষ। তারপর একদিন ব্যবসার কাজে একবার প্রথম যৌবনে সুমন্ত রায়কে যেতে হয়েছিল কাটোয়া। কাটোয়ায় গিয়ে গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে দেখেন কিশোরী হেমাঙ্গিনীকে, হরিহর সার্বভৌমের পৌত্রী। নামেই শুধু হেমাঙ্গিনী নয়, হৈমকান্তি গাত্রবর্ণ, সারা পৃষ্ঠ বেপে কুঞ্চিত মেঘের মতোই কেশদাম। সে রূপ দেখে যেন পাগল হয়ে গেলেন সুমন্ত রায়। সেই দিনই দ্বীপ্রহরের দিকে খোঁজ নিয়ে গিয়ে হরিহরের কুটিরে উপস্থিত হলেন। নিকানো মাটির দাওয়ায় একটি কম্বলাসনে বসে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করছিলেন হরিহর। এটাই কি হরিহর সার্বভৌমের কুটির? হ্যাঁ। মহাশয়ের কোথা থেকে আগমন হচ্ছে? সুমন্ত রায় নিজের পরিচয় দিলেন। হরিহর চেয়ে চেয়ে দেখছিলেন সুমন্ত রায়। দীর্ঘ বলিষ্ঠ বুক, বিস্তৃত বক্ষপট, বৃষস্কন্ধ কাঁধের উপর কোকড়া কোকড়া বাবরির চুল গুচ্ছে গুচ্ছে এসে পড়েছে। পরিধানে ধুতি, গায়ে বেনিয়ান ও রেশমের দামি উত্তরী। আপনার একটি পৌত্রী আছে? মৃদু হেসে হরিহর বলেন, একটি নয়, একটি 11 বৎসরের কিশোরী, অন্যটি 4 বৎসরের বালিকা মাত্র, হেমাঙ্গিনী আর রাধারানী। আমি তাহলে ওই কিশোরীটির কথাই বলছি। আমার পরিচয় তো শুনলেন। আমি যদি আপনার ওই কিশোরী পৌত্রীটির পানি প্রার্থনা করি? নারায়ণ নারায়ণ, কল্যাণ বিলক্ষণ, আনন্দের সঙ্গে আমি রাজি আছি। তাহলে বিবাহের আয়োজন করুন এখনই। হ্যাঁ, আজকালের মধ্যে যদি শুভ দিন থাকে তো পরশু পর্যন্ত আমি দেরি করতে চাই না, কারণ আবার মুর্শিদাবাদে যত শীঘ্র সম্ভব প্রত্যাবর্তন করতে হবে। পাঁজিতে পরের দিনই একটি লগ্ন ছিল সৌভাগ্য। কিশোরী হেমাঙ্গিনীকে বিবাহ করে নবপরিণীতা বধূ সহ গঙ্গাবক্ষে আবার ডিঙি ভাসালেন সুমন্ত রায়। বিবাহের পরের দিনই মহাজনটুলিতে ছিল সুমন্ত নারায়ণের বসত বাটি। বাটির সম্মুখেই কলসোনা ভাগীরথী। ভাগীরথীর অপর পারে মাহিনগর। সে সময়টা হচ্ছে রবিউল আউয়াল মাসের 3য় দিবস। মহা সমারোহে তখন চলেছে কুলিখার প্রবর্তিত উৎসব। আপামর সাধারণকে পান ভোজনের আপ্যায়ন। মাহিনগর থেকে লালবাগ পর্যন্ত 2 ক্রোশব্যাপী স্থান সে রাত্রে ভাগীরথীর হয় তীরে উজ্জ্বল আলোকমালায় যেন স্বপ্নপুরীর মতো প্রতীয়মান ছিল। আলোক আধারের গায়ে গায়ে কোরআনের শ্লোক, মসজিদ ও বৃক্ষলতা পুষ্পাদির সব মনোরম চিত্র। সেনানী নাজির আহমদ সাহেব স্বয়ং আলোকদান কার্যের তত্ত্বাবধান করে বেড়াচ্ছেন। ঘাটে এসে সুমন্ত রায়ের ডিঙি লাগ। রক্তবর্ণ চেরির অবগুণ্ঠনের ফাঁক দিয়ে হেমাঙ্গিনীর স্বপূর্ত দৃষ্টিতে সেই অপূর্ব দৃশ্য দেখছিল। এ কোথায় নিয়ে এলেন তার স্বামী? হরিপুরি রাজ্যে কি? নবপরিণীতা বধূর হাত ধরে ডিঙির পাটাতনে নিয়ে এসে দাঁড় করালেন সুমন্ত রায়। এত আলো কিসে? কিশোরী সুলভ কৌতূহলের প্রশ্নটা স্বামীকে না করে পারেননি হেমাঙ্গিনী। এটা রবিউল আউয়াল মাস, তাছাড়া আজ রোশনি পর্ব। তাই এত আলো বুঝি? হ্যাঁ, খাজা খিজিরকে উদ্দেশ্য করে আলো দেওয়া হয় বছর বছর এই দিনটি। খাজা খিজির সে আবার কে? খাজা খিজির হরিপ্রভু খ্রিস্টানদের ইলিয়াস। জীবন নির্ঝর আবিষ্কার করে তিনি অমর হয়েছেন কথিত আছে। ভাগীরথী তীর থেকে একেবারে সন্নিকটেই সুমন্ত রায়ের বাসা। হেমাঙ্গিনীর হাত ধরে গৃহে প্রবেশ করলেন সুমন্ত নারায়ণ। ভৃত্য রঘুনাথ প্রভুর সাড়া পেয়ে তাড়াতাড়ি ছুটে এলেন। মঙ্গলার সন্তান রঘুনাথ তখন পূর্ণা যুবা। মঙ্গলার বছর 5 পূর্বে মৃত্যু হয়েছিল।
ঘোর কৃষ্ণবর্ণ দৈত্য সদৃশ চেহারার। কিন্তু আশ্চর্য, হেমাঙ্গিনীর এতটুকু ভয় করে না। অবাক কৌতূহলে সেই কৃষ্ণকায় দৈত্যের দিকে চেয়ে স্বামীকে প্রশ্ন করে, এ আবার কি? রঘু, আমাদের ভৃত্য। রঘু ও প্রভুর পাশে দণ্ডায়মান ছোট কিশোরী হেমাঙ্গিনীকে দেখে অবাক বিস্ময়ে চেয়েছিল। তারও মনের ভাবটা যেন ইনি আবার কে। স্ত্রীর মতো ভৃত্যের নিঃশব্দ কৌতূহলটাও সুমন্ত রায় মিটিয়ে বললেন, তোর গিন্নিমা রঘু। গিন্নিমা কথাটা শুনে ফিক করে হেসে ফেলেছিল হেমাঙ্গিনী। রঘুনাথ তখন তার প্রভু পত্নীকে সাষ্টাঙ্গে প্রণিপাত জানাচ্ছে। এতটুকু রোগা ছোটখাটো দেখতে হেমাঙ্গিনী, পাখির মতোই যেন ডানা মেলে ফুরফুর করে এঘর ওঘর ঘুরে ঘুরে বেড়ায়। দিনের মধ্যে বেশিরভাগ সময় সুমন্ত রায়কে বাইরে বাইরে কাটাতে হয়। যে সময়টা গৃহে থাকেন, সকৌতুকে চেয়ে চেয়ে দেখেন কিশোরী স্ত্রীকে। রুক্ত নয়, যেন চলন্ত একটি আগুনের শিখা। রাত্রে পাখির ছানার মতো দু হাতে স্বামীর গলা আঁকড়ে তার বিশাল কক্ষের মধ্যে মাথা গুঁজে ঘুমোয় হেমাঙ্গিনী। একদিন সুমন্ত রায় ঠাট্টা করে বলেন, রাত্রে বুঝি খুব ভয় করে? হয়? কি বললে? তবে অমনি করে আঁকড়ে ধরে আমার বুকে মুখ গুঁজে ঘুমো কেন? হ্যাঁ, তা কেন হবে? তবে আমার অভ্যেস হয়ে গিয়েছে যে। অভ্যাস হয়ে গিয়েছে? হ্যাঁ, দাদুর গলা চড়ি ধরে রাত্রে ঘুমোতাম যে। দাদুর জন্য বুঝি মন কেমন করে? এবারে ছলছল করে উঠে হেমাঙ্গিনী দুটি চোখ। ওই দেখো, চোখে জল এসে গেল বুঝি অমনি পাগলি। বলেছে তোমাকে। কাঁদে না, কাঁদে না, একদিন নিয়ে যাবে। সুমন্ত রায় স্ত্রীকে সান্ত্বনা দেয়, কিন্তু সেই একদিন আর 9 বছরেও হয়ে ওঠেনি। এবং 10 বছর ধরে সত্যি সত্যি যখন সেই দিন এলো, স্ত্রীকে নিয়ে নাওয়ে চেপে কাটোয়া যাত্রা করলেন সুমন্ত রায়। দিন কুড়ি বাদেই আবার ফিরে আসবেন। আর ফিরতে পারেননি হেমাঙ্গিনীকে সঙ্গে। সঙ্গে অবশ্যই এনেছিলেন বটে, তবে সে হেমাঙ্গিনী নয়, তার সেই ছোট বোন রাধারানী। ডি গেল, শয়তান হারমাদ ডি গেল। বুকে রক্ত যেন নিদারুণ অপমান আর আক্রোশের জ্বালায় ছলকে ছলকে ওঠে। 9টা বৎসর যে পা দিয়ে কেটে গিয়েছে, সেদিনকার সেই কিশোরী হেমাঙ্গিনী আজ পূর্ণ যৌবনা হেমাঙ্গিনী। কিশোরী সেদিনকার সদ্য স্ফুটনোন্মুখ রূপবন্যী আজ সহস্র শিখায় শিখায় যেন প্রদীপ্ত হয়ে উঠেছে। চেয়ে চেয়ে সুমন্ত নারায়ণের যেন আশ মেটে না। মুর্শিদাবাদের নবাবের রংমহলেও বুঝি ওর রূপ নেই। সংসার তেমনই আছে। আজও হেমাঙ্গিনী কোনো সন্তানাদি হয়নি। রঘুনাথ ইতিমধ্যে বিবাহ করেছিল, কিন্তু তার স্ত্রী মারা গিয়েছে 7 বছরের একটি শিশু কালীচরণকে রেখে। 7 বছরের বালক কালীচরণ হেমাঙ্গিনীর বড় প্রিয়। মাতৃহারা বালককে হেমাঙ্গিনী সত্যি প্রাণাপেক্ষা স্নেহ। নিঃসন্তান হেমাঙ্গিনী যেন কার কাছে শুনেছেন সাতগার সিংহ বাহিনীকে ষোড়শোপাচারে পূজা দিয়ে পুত্র কামনা করলে ব্যর্থ হয় না সে প্রার্থনা। একদিন রাত্রে হেমাঙ্গিনী স্বামীর কাছে নিবেদনটি পেশ করলেন, সাতগার গিয়ে সিংহবাহিনী পূজা দেব। কেন গো? পুরুষ মানুষ তুমি, তা শুনে তোমার প্রয়োজনটা কি? বলে রহস্যপূর্ণ হাসি হাসলেন হেমাঙ্গিনী। মঙ্গল কাব্যের কথা। এই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষি স্থান, জগতে বিদিত সে ত্রিবেণী ঘাট নাম। সেই গঙ্গা ঘাটে পূর্বে সপ্ত ঋষিগণ তপ করি পাইলেন গোবিন্দ চরণ। 3 দেবী এক স্থানে একত্র মিলন, জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গ। তাছাড়া আদিবা সুমন্ত নারায়ণের ওই সপ্তগ্রাম সাতগাঁ। পৈতৃক ভিটার হয়তো কিছুই নেই, তবু একবার ঘুরে আসতেই বা ক্ষতিটা কি? সর্দার মাঝি মুকুন্দকে ডেকে সুমন্ত রায় বললেন, ডিঙা সাজাও, সাতগাঁয় যাবো মুকুন্দ। হেমাঙ্গিনীর মনে আনন্দ যেন টলমল করতে। সিংহবাহিনীর দ্বারে ধন্না দিয়ে পুত্রবতী হবে সে। এই শূন্য ঘর দুয়ার আর ভালো লাগে না। শিশুর কলকাকলিতে ভরে উঠবে গৃহ। টলমলে পায়ে সারা আঙিনাময় হাঁটি হাঁটি পা পা করে বেড়াবে শিশু। স্বপ্ন দেখেন হেমাঙ্গিনী। শুভ দিন শুভ লগ্ন দেখে পূর্ণ কদলী বৃক্ষ প্রভৃতি দিয়ে মঙ্গলাচরণ করে হেমাঙ্গিনী স্বামী সহ সপ্তগ্রাম যাবার জন্য প্রস্তুত হলেন। রঘুনাথ এসে দাঁড়ালো সামনে। দেরি করবেন না তো মা? না রে না, যাবো আর আসবো। সুমন্ত নারায়ণ মনে মনে স্থির করেছেন সপ্তগ্রামে গিয়ে সিংহবাহিনী পূজা দিয়ে ফিরবার পথে একেবারে কাটোয়া হয়ে উঠবে। দীর্ঘ জলপথ অতিক্রম করে অবশেষে সকলে এসে সপ্তগ্রামের কাছাকাছি পৌঁছলেন।
সামান্যই আর পথ বাকি। হুগলি নদীর পশ্চিম পারে বেতরে নোঙর ফেললেন সুমন্ত রায়। রাত্রের মতো সেখানে বিশ্রাম করে পরের দিন প্রত্যুষে আবার যাত্রা করলেন। দূরে দেখা যাচ্ছে পর্তুগিজদের দুখানি জাহাজ নোঙর ফেলে রয়েছে, ঘাঁটি বসেছে। দরবার হোগলা দিয়ে আটচালা তুলে বেতরের হাটে তাদের মাল বেচা কেনা চলছে। হেমাঙ্গিনী শখ হলো হাট দেখবেন, ঝালর চাদর আর ওড়না কিনবেন তিনি হাট থেকে। হেমাঙ্গিনীকে হাট দেখাতে নিয়ে চললেন সুমন্ত রায়। হাটে ঘুরছে সব পর্তুগিজরা, ইয়া দৈত্যের মতো বিশাল চেহারা, লাল মুখ, তামাটে গোঁফ দাড়ি, পিঙ্গল চোখের তারা, বিচিত্র ঝলমলে পোশাক গায়ে, মাথায় অদ্ভুত টুপি, সব সোলার। কৌতূহলী হেমাঙ্গিনী শুধালেন, ওরা কে গো? পর্তুগিজ, খ্রিস্টান। হারমাদ? হ্যাঁ। প্রায় হারমাদ লুট করে বেড়ায়? করতো, তবে এখন আর করে না। সে শুনেছি বাঘে পেলে ছাড়েও না। শয়তান। হাট গম গম করছে, বেচা কেনা চলেছে। স্ত্রীর চাপা কণ্ঠস্বরে ফিরে তাকালেন সুমন্ত রায়। ওই হারমাদটা আমার দিকে কেমন করে চেয়ে আছে দেখছো? ভয় করছে নাকি? ভয়? হেমাঙ্গিনী অপূর্ব ভঙ্গিতে গ্রীবা বাঁকালেন স্বামীর দিকে। তার স্বামীরও লম্বা চওড়া চেহারা, বিরাট মুখ। আরো কিছুক্ষণ হাটের এদিক ওদিক ঘুরে ঘুরে হেমাঙ্গিনী হাত ভর্তি লাল, নীল, সবুজ, সাদা বেলোয়ারি চুড়ি কিনে, ঠেঙা ভর্তি লাল মরিচ, মিঠা লাল মরিচ। তারপর ফিরেলেন ডিঙায়। নদীর জল রাঙা করে তখন সূর্য পাটে বসেছে। সে যাই বলুক হেমাঙ্গিনী, বুকটার মধ্যে মাঝে মাঝে তার কিন্তু কাঁপছিল, শিরশির করছিল। কাটোয়ার পাশের বাড়িতে মোক্ষদা পিসির পূর্ববঙ্গে বিবাহ হচ্ছিল। তার কাছে ওই হারমাদদের কত কাহিনী শুনেছেন হেমাঙ্গিনী ছোটবেলায়। মোক্ষদা পিসিটা গান গাইতেন, মনে পড়ে না স্পষ্ট চরণগুলো, তবে কিছু কিছু মনে পড়ে আজও। মনে রাখিও গো, মনে রাখিও অভাগিনী রে, হাতেতে রইল পড়িয়া কলসি আমার রে, ছুঁইও রে ছুঁইও আমার কঙ্কনার কলসি রে, পরাণ আমার জুড়াই বেড়ে, ওরে অভাগিনী রে। ডিঙির জানলা পথে কৌতূহলী হেমাঙ্গিনী চেয়ে চেয়ে দেখেন দূরে নোঙর করা পর্তুগিজদের জাহাজগুলো। হ্যাঁ গা, ওইসব জাহাজ কোথায় কোথায় যায়? অনেক অনেক দূরে, সুমন্ত নারায়ণ বলেন। চোল, মালাবার, কামবে, পেগু, সুমাত্রা, সিংহল, কত কত জায়গায়। তারপর নদীর জলে কালো পক্ষ বিস্তার করে ঘন হয়ে এলো রাত্রির কালো অন্ধকার। ডিঙির গায়ে সে আছড়ে আছড়ে পড়ছে ছলছল ছলাপ নদীর ঢেউ। কালো আকাশটার গায়ে একটি দুটি করে তারা ফুটে উঠছে। কৃষ্ণা চতুর্দশীর রাত, চাঁদ উঠতে অনেক। ক্রমে রাত্রি আরো গভীর হয়। আহারাদি সেরে শয্যায় আশ্রয় নেন সুমন্ত নারায়ণ ও হেমাঙ্গিনীর ডিঙির ভিতর। শেষ রাত নাগাদ ছাড়লে ভোর ভোর গিয়ে ত্রিবেণীর ঘাটে পৌঁছতে পারবে। তারপর সিংহবাহিনীর পূজা। ঘুমিয়ে পড়েছিলেন সুমন্ত নারায়ণ। হেমাঙ্গিনীও ঘুমিয়ে পড়েছিলেন স্বামীর পাশে। সহসা নিদ্রাভঙ্গ হলো একটা বন্দুকের গুলির শব্দে, ও সেই সঙ্গে শোনা গেল একটা মনুষ্য কণ্ঠের তীক্ষ্ণ আর্তনাদ। বন্দুকের গুলির শব্দের সঙ্গে সঙ্গে যেন সেই আর্তকরুণ শব্দটাও মিলিয়ে গেল। প্রথমটায় ঠিক ব্যাপারটা বুঝতে পারেননি সুমন্ত রায়। নিদ্রার মধ্যে যেন একটা ধাক্কা খেয়ে ধরফর করে উঠে বসেছিলেন শয্যার উপরে। সেই শব্দে হেমাঙ্গিনীরও নিদ্রাভঙ্গ হচ্ছিল। নাওয়ের কামরার মধ্যে ঝুলন্ত বাতিটা দুলছে। বোবা আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছেন হেমাঙ্গিনী সম্মুখ উপবিষ্ট স্বামীর মুখে। ঠিক সেই সময় ঝুপ করে জলের মধ্যে কি একটা ভারী বস্তু পতনের শব্দ। নাওটা দুলে উঠল। মনুষ্য কণ্ঠের একটা ভয়ার্ত চিৎকার শোনা গেল, হুজুর, হারমাদ, হারমাদ। হারমাদ? মুহূর্তের জন্য বুঝি সুমন্ত রায় বিহ্বল হয়েছিলেন। পরক্ষণেই শয্যার তলা থেকে পাকা বাঁশের লাঠিটা তুলে নিয়ে কামরার বাইরে চলে গেলেন। আকাশে কৃষ্ণা চতুর্দশীর চাঁদ। সেই চাঁদের ম্রিয়মান আলোয় দেখলেন কোথায় তীর, কোথায় নোঙর। তরি মাঝ দরিয়ায় দুলতে দুলতে স্রোতের মুখে ভেসে চলেছে, আর নাওয়ের পাটাতনের উপরে রক্ত ভেসে যাচ্ছে। আর সেই রক্তের মধ্যে সর্দার মাঝি মুকুট নিষ্প্রাণ দেহটা পড়ে আছে। তারপরেই আবার চোখ তুলতে সুমন্ত রায় চোখে পড়ল হাত তিনেকের ব্যবধানে দাঁড়িয়ে দৈত্যের মতো তিনজন হারমাদ। চাঁদের আলো তাদের পোশাকের জরির কাজের উপর, অভ্রের চুমকির উপর চিকচিক করছে। প্রথম পর্তুগিজের হাতে একটা বন্দুক,
হাতের লৌহ কঠিন মুঠিটা সুমন্ত রায়ের তেল পাকানো বাঁশের লাঠিটার উপর শক্ত হয়ে উঠল বারেকের জোর। চোখের কালো মণি দুটো আক্রোশে ও জিঘাংসায় ঝকঝক করে ওঠে। তারপরেই হাতের লাঠিটা এক পাক ঘুরিয়ে মাথার উপর তোলবার আগেই বন্দুকের মুখে অগ্নির ঝলক দেখা যায়। দুরুম করে একটা গুলির শব্দ, সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা দুভাগ হয়ে একটা ভাগ ছিটকে গিয়ে নদীর জলে পড়ল। তবু নিরস্ত হলেন না সুমন্ত রায়। ভাঙা অর্ধেক লাঠিটা নিয়েই সামনের পৃষ্ঠের উপর যেন সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। সেই সময় একটি মাত্র শব্দ কানে এসেছিল সুমন্ত রায়ের, ডিপ ভ্যালু। সুমন্ত রায় একাকী, প্রতিপক্ষ দুজন। ধস্তাধস্তি চলতে লাগলো সেই নাওয়ের পাটাতনের উপরে। স্রোতের মুখে নাও দুলতে লাগলো। তারপরেই বাম বাহুতে তীক্ষ্ণ একটা অস্ত্র কি বিদ্ধ হতেই একটু বেসামাল হয়ে পড়লেন, আর সেই মুহূর্তে মাথায় প্রচন্ড একটা আঘাত লাগলো। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সুমন্ত নারায়ণ পাটাতনের। কানে এলো তার তীক্ষ্ণ বাজের মতো একটা উচ্চ হাসির রোল, হা 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 হা। তারপর আর কিছু মনে নেই, বিস্মৃতি। জ্ঞান ফিরে এলো যখন, রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে। পূর্বাশার প্রান্তে ভোরের প্রথম আলোর চাপা রক্তাভাস। মুকুন্দর রক্তাক্ত প্রাণহীন দেহটার পাশে তিনি পড়ে আছেন। নাও স্রোতের মুখে ভেসে চলেছে। ঝিমঝিম করছে মাথাটা। সমস্ত চিন্তা শক্তি বিশৃঙ্খল, এলোমেলো। ধীরে ধীরে উঠে বসতে গিয়ে বাম হাতটা ব্যথায় টনটন করে দেখলেন বাম হাতের উপরিভাগে একটা ক্ষতস্থান দিয়ে তখনও রক্ত হচ্ছে। সহসা ওই সময় প্রথম যে প্রশ্নটা মাথার মধ্যে উকি দিল, হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী কিছু হয়নি তো? নামের কামরার মধ্যে ছুটে গিয়ে প্রবেশ করলেন। এ কি, কামরা শূন্য, হেমাঙ্গিনীর চিহ্ন মাত্রও নেই। কেবল বিশ্বস্ত এলোমেলো শয্যাটার উপর ভগ্ন বেলোয়ারি চুরির লাল নীল সবুজ টুকরোগুলো ইতস্তত ছড়িয়ে রয়েছে। হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী, চিৎকার করে ডেকে উঠলেন সুমন্ত রায়। নেই হেমাঙ্গিনী, নেই। আবার কামরার বাইরে নাওয়ের পাটাতনের উপর এসে দাঁড়ালেন সুমন্ত রায়। পাগলের মতো এই বৃথা চিৎকার করে উঠলেন আবার, হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী। কিন্তু কোথায়, কোথায় হেমাঙ্গিনী? হেমাঙ্গিনী নেই। নাওটা শুধু স্রোতের মুখে ভেসে চলেছে। পরের দিন প্রত্যুষে নাওটা স্রোতের মুখে ভাসতে ভাসতে এসে লাগলো সুতানুটির হাটে। দুদিন ধরে সুতানুটির হাটে ঘুরে ঘুরে বেড়ালেন বিভ্রান্তের মতো সুমন্ত নারায়ণ। পর্তুগিজরা এখান থেকে সেখান থেকে লুট করে ছেলে মেয়েদের ধরে এনে আর্মেনিয়ানদের হাতে কৃতদাস কৃতদাসী হিসেবে বিক্রয় করে। সেদিন ছিল হাটবার, বেচা কেনাও চলছিল। সারাটা দিন অভুক্ত অস্নাত সুমন্ত রায় হাটের এদিক ওদিক যেন উদ্ভ্রান্তের মতোই ঘুরে ঘুরে বেড়ালেন। হেমাঙ্গিনী, তার হেমাঙ্গিনী হারিয়ে গিয়েছে। কোথায় গেল হেমাঙ্গিনী, কোথায় গেল? পরের দিন সন্ধ্যার অন্ধকারে ঘাটে এসে বসলেন। সামনেই ভাগীরথী স্রোতধারা কুলকুল নিনাদে আপন মনে বয়ে চলেছে। বসে থাকতে থাকতে সহসা সুমন্ত নারায়ণের দু চোখের কলবে নেমে এলো অশ্রুর ধারা। হেমাঙ্গিনী, তার হেমাঙ্গিনী, তার সোনার প্রতিমা, তার হৃদয়ে আলোক করা প্রদীপ্ত রূপবন্দী। 3 দিন পরে আবার মাঝি মাল্লা সংগ্রহ করে নাও ভাসালেন ভাগীরথী বক্ষে সুমন্ত নারায়ণ। 4 দিনের দিন গভীর রাত্রে সুমন্ত রায়ের নাও এসে কাটোয়ার ঘাটে ভিড়। 1 দিন নয়, সুদীর্ঘ 9 বৎসর পরে সুমন্ত রায় কাটোয়ার মাটিতে পা দিলেন। সুদীর্ঘ এই 9 বৎসরে অনেক অনেক অদল বদল হয়ে গিয়েছে। তবু হরিহর সার্বভৌমের কুটি চিনে নিতে সুমন্ত নারায়ণের খুব কষ্ট হয়নি। মধ্যরাত্রে এসে বদ্ধ দরজায় ধাক্কা দিলেন সুমন্ত রায়। একটু পরেই বদ্ধ দরজা খুলে গেল। প্রদীপ হাতে খোলা দরজার সামনে দাঁড়িয়ে এক অনিন্দ সুন্দরী কিশোরী প্রশ্ন করে, কে? সেই কণ্ঠস্বর শুনিয়ে প্রদীপের আলোয় সেই কিশোরীর মুখখানির দিকে চেয়ে যেন সহসা চমকে উঠেছিলেন সুমন্ত রায়। বিহ্বল কণ্ঠে বলে উঠেছিলেন, কে? হেমাঙ্গিনী। পরক্ষণে ভুল ভাঙল কিশোরীর কণ্ঠস্বরে। কে? কে আপনি? তুমি কে? আমি রাধারানী। রাধারানী? পরে একদিন রাধারানী বলেছিল, মাগো, সে কি চেহারা তোমার! এক মাথা রুক্ষ চুল, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, এ বিরাট চেহারা! ভয় তখন আমার গলা শুকিয়ে ওদিকে কাঠ। ডাকাত নাকি গো? দাদুকে যে চিৎকার করে ডাকবো তাও মনে পড়ে না। খুব ভয় পেয়েছিলি বুঝি? হাসতে হাসতে সুমন্ত নারায়ণ শুধিয়েছিলেন। ভয় হবে না যে ভূতের মতো চেহারা সে সময় তোমার? তা বটে। সুমন্ত রায় কি তখন নিজের মধ্যে নিজে ছিলেন? তা ওখানে গিয়েছিলে কেন?
আবার শুধিয়েছিল রাধারানী। নইলে তোকে পেতাম কি করে? আমি বুঝি না, না সব তোমার চালাকি। তবে ধরে ফেলেছিলি বল? নিশ্চয়ই। 9 বছর পরে দেখা তো। তাছাড়া হেমাঙ্গিনীর বিয়ের সময় কতই বা বয়স ছিল রাধারানীর। মাত্র তো 4 বছর তখন তার বয়স। চিনবে সে কেমন করে তার দিদি হেমাঙ্গিনীর স্বামী সুমন্ত রায়কে? তাই সুমন্ত রায়কেই সে রাত্রে পরিচয় দিতে হয়েছিল। বলেছিলেন, এটাই তো সার্বভৌম মহাশয়ের বাড়ি। হ্যাঁ। তুমি তার কে? পৌত্রী। তিনি কোথায়? গৃহে নেই? আছেন, পূজার ঘরে বসে গীতা পাঠ করছেন। এত রাত্রে? প্রতি রাত্রেই তো করেন। আচ্ছা, তাকে তাকে বলো গিয়ে। বলতে বলতে থেমে গিয়েছিলেন সুমন্ত রায়। কি বলবো? বলো গিয়ে মুর্শিদাবাদ থেকে সুমন্ত নারায়ণ এসেছেন। কৌতূহলে তাকালো রাধারানী আবার সুমন্ত নারায়ণের মুখের দিকে। তারপর মৃদু কণ্ঠে বলে, তুমি রায়মশাই? হ্যাঁ। তুমি একা এলে? দিদি আসেনি? না। পৌত্রী রাধারানীর মুখে সুমন্তর আগমন সংবাদ পেয়ে অধ্যয়নরত হরিহর মুখ তুলে তাকিয়ে প্রশ্ন করলেন, সে কি রে? হ্যাঁ দাদু, দেখবে চলো না। বলেই রাধারানী নাকি হেসে ফেলেছিল ফিক করে। হাসছিস যে দিদি? মা গো, তোমার নাচ জামাই কি করছে দাদু? এক মুখ খোঁচা খোঁচা দাঁড়িয়ে ভূতের মতো চেহারা, ডাকাতি করে বুঝি? ধুর পাগলি, বলে হেসে উঠেছিলেন হরিহর। তারপরেই শশব্যস্তে বলে ওঠেন, কিন্তু তাকে বাইরে তারপরে রেখে এসেছিস কেন? যা যা, ভেতরে ডেকে নিয়ে আয়। যেতে হয় তুমি যাও। নারায়ণ নারায়ণ বলতে বলতে উঠে খড়ম পায়ে খটখট শব্দ তুলে সুমন্ত নারায়ণকে ডাকতে ঘর থেকে বের হয়ে গেলেন সার্বভৌম। সার্বভৌম এসে সামনে দাঁড়াতেই নিচু হয়ে পদতুলি নিলেন সুমন্ত রায় দাদা শ্বশুরে। এসো এসো, কল্যাণ। একেবারে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসালেন নাচ জামাইকে। তারপর হেমাঙ্গিনীকে সঙ্গে নিয়ে এলে না কেন? কতদিন দেখে দিদিকে, সেই যে বিবাহ করে নিয়ে গেলে। সুমন্ত রায় নিশ্চুপ, যেন পাথরের মতোই বসে আছেন। ঘরে প্রদীপের আলোটা ঘরের মাটির দেওয়ালের উপরে প্রতিফলিত করেছে সুমন্ত রায়ের দীর্ঘ ছায়াটা। ছায়াটা পর্যন্ত নড়ছে না। ঘরে ঢোকেনি রাধারানী। জানলার উপাস থেকে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে তখনও দেখছিল সুমন্ত রায়কে। 4 বছর বয়স যখন তার, সেই সময় নাকি দিদি হেমাঙ্গিনীকে ওই লোকটা বিবাহ করে নিয়ে চলে যায়। সে কত দিনের কথা। দিদির মুখটাও আজ স্পষ্ট মনে নেই রাধারানী। দিদি হেমাঙ্গিনী নাকি দেখতে ভারী সুন্দর ছিল। তাকে লোকেরা বলে সুন্দর, কিন্তু তার চাইতেও নাকি দিদি অনেক বেশি সুন্দরী ছিল। সেই দিদির স্বামী ওই সুমন্ত রায়, রায়মশাই। ভারী রাগ হয় রাধারানীর লোকটার উপরে। কেন দিদিকে তার সঙ্গে নিয়ে এলো না? নিয়ে এলে কেমন দিদিকে দেখতে পেত? হঠাৎ আবার হরিহরের কণ্ঠস্বর কানে এলো রাধারানী। সুমন্ত, হেমাঙ্গিনী ভালো তো? সুমন্ত নারায়ণ ধীরে ধীরে চোখ তুলে তাকালেন হরিহরের দিকে। হেমাঙ্গিনী নেই। সে কি? এই মানে? নেই, মারা গিয়েছে? হ্যাঁ। যেন হঠাৎ চমকে উঠলেন সুমন্ত রায়। তারপর পাথরের মতো কঠিন কণ্ঠে ধীরে ধীরে উচ্চারণ করলেন, হ্যাঁ, কিন্তু কি কি হয়েছিল তার? ব্যাকুল উৎকণ্ঠায় তাকান সার্বভৌম নাচ জামাইয়ের দিকে। হঠাৎ ওই সময় যেন কেমন ভয় ভয় করতে থাকে রাধারানীর। জানলার কাছ থেকে সরে যায়। নিম্ন কণ্ঠে সুমন্ত রায় তখন যেন কি বলছেন হরিহরকে। রাধারানীর সে কথা শুনবার আর কোনো স্পৃহাই ছিল না। মাত্র 2 দিন 2 রাত্রি সুমন্ত রায় শ্বশুরালয়ে ছিলেন। দ্বিতীয় দিন সকালে রাধারানী সেই হেমলতার সঙ্গে গঙ্গায় নাইতে গিয়েছে। সেই সময় শুনল সেই কথাটা, তার নাকি সেদিন সন্ধ্যা লগ্নে বিবাহ। হেমলতা ডাকে, সই। কি লো সই? তোর যে আজ বিয়ে? উমা, তাই নাকি সই? হ্যাঁ। কার সঙ্গে রে? তোর সঙ্গে বুঝি? মরণ। খিলখিল করে হেসে ওঠে রাধারানী। বরটি কে জিজ্ঞাসা করলি না? কেন তুই? মরণ, আমি কেন? বর যে তোর ঘরেই। ঘরেই? এবারে অবাক হবার পালা রাধারানী। রায়মশাই রে, তোর রায়মশাই। এবারে রাধারানী বলে, মরণ। সত্যি সত্যি সেদিন সন্ধ্যা লগ্নে সুমন্ত রায়ের সঙ্গে বিবাহ হয়ে গেল রাধারানীর।
রাধারানী যেন বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিল। ব্যাপারটা যে ঠিক কি হলো রাধারানী যেন সম্যক উপলব্ধি করে উঠতে পারে না। চিরদিনের ডান পিঠে জেদি একগুঁয়ে রাধারানী সত্যিই যেন বিস্ময়ে ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে গিয়েছিল। পাড়া প্রতিবেশীরা কানাকানি করে, এ কেমন দ্বারা বিয়ে গো, আলো নেই, বাতি নেই, লোক নেই, জোর নেই। সম্প্রদানের সময় দৈত্যের মতো বিরাট পুরুষটি তার বাঘের মতোই চওড়া থাবা দিয়ে ফুলের মতো নরম রাধারানীর এতটুকু হাতের পাতাটি মুঠি করে ধরে যখন মন্ত্রোচ্চারণ করে চলেছেন, রাধারানী তখন যেন পাথরের মতোই ঠান্ডা জমাট বেঁধে গিয়েছে। সমস্ত অনুভূতি অসার নিষ্পন্দ। পৌষের হাড় কাঁপানো শীত তখন, তবু সর্বাঙ্গ ঘামে ভিজে সপসপ করছে। গাঁটছাড়া বেঁধে রাধারানী স্বামীর পিছনে পিছনে বাসর ঘরে এসে ঢুকে, অবশ পা দুটো টেনে টেনে। বাকি রাতটুকু সারাটাক্ষণ কেটে গেল তার ঘরের কোণে পিলসুজের উপরে টিমটিমে সোহাগ প্রদীপটির দিকে চেয়েছে। পরের দিন রাতটা কাল রাত্রি রাধারানী দাদুর পাশে শুয়েই কাটিয়েছিল, এবং পরের দিন সন্ধ্যার দিকে সুমন্ত রায় তার দ্বিতীয়া স্ত্রী রাধারানীকে নিয়ে নৌকায় উঠে বসলেন আবার মুর্শিদাবাদ। 8-10 জন সদ্য বিবাহিতা মেয়ের মতো প্রথম শ্বশুরালয়ে যাবার প্রাক্কালে কিন্তু আশ্চর্য কাঁদেনি রাধারানী। কেন যেন তার চোখের কোলে এক ফোঁটা অশ্রুও ছিল না। এমনকি যাত্রার ঠিক পূর্বক্ষণে গঙ্গার তীরে দাঁড়িয়ে হরিহর যখন রাধারানীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন, তখনও তার চোখে এক ফোঁটা অশ্রু আসেনি। সইয়ের দল, সরমা, হেমলতা প্রভৃতিরা, এতদিনের খেলার সঙ্গিনীরা ঘাট পর্যন্ত ওদের পিছনে পিছনে এসেছিল রাধারানীকে বিদায় দিতে। তাদের কারো দিকে একটি বাড়ির জন্য ফিরে তাকায়নি রাধারানী। চলন্ত একটা প্রাণহীন কাঠের পুতুল যেন। সাড়া নেই, বেদনা নেই, অনুভূতি নেই, হাসি নেই, অশ্রু নেই। সমস্ত মুখখানি জুড়ে অদ্ভুত একটা কাঠিন্য। ধীর নিঃশব্দ পায়ে স্বামীর পিছনে পিছনে এসে উঠেছিল রাধারানী নৌকার উপর। ভাগীরথীর জলে অত্যাসন্ন সন্ধ্যার বিষণ্ণ ম্লান আলো ছড়িয়ে পড়েছে। চারিদিকে আকাশে বাতাসে জলে স্থলে কেমন যেন একটা অদ্ভুত স্তব্ধতা, মৌন বিষণ্ণতা। তারপর এক সময় নৌকা ছেড়ে দিল। নৌকার ভিতরে বসে ছোট জানলাটা দিয়ে যতক্ষণ গঙ্গা তীরে দণ্ডায়মান বৃদ্ধ হরিহর সার্বভৌমকে দেখা যায় চেয়েছিল রাধারানী। ক্রমে ক্রমে চেনা জায়গাও তীরভূমিটা সন্ধ্যার ঘনায়মান বিষণ্ণ আলোয় একটু একটু করে অস্পষ্ট দৃষ্টিপথ থেকে নিঃশব্দে মুছে গেল। এরপর জলের দিকে তাকালো রাধারানী। শীতের নদী শ্রান্ত, নিস্তরণ, বিষণ্ণ ক্লান্তিতে যেন শিথিল দেহ এলিয়ে পড়ে আছে। পাল তুলে তরতর করে সুমন্ত রায়ের নৌকো ভেসে চলেছে। ক্রমশ অন্ধকারে চারিদিক দৃষ্টির সামনে থেকে মুছে যায়। ঘনিয়ে আসে রাত্রি কালো ডানা মেলে। আসবার সময় হরিহর একটা মাটির হাঁড়িতে কিছু দধি মিষ্টান্ন ও পক্ক রম্ভা ও কিছু পিঠে দিয়ে দিয়েছিলেন রাত্রে ক্ষুধা পেলে আহার করবার জন্য। রাধারানী তখনও জানলা পথে বাইরের অন্ধকারে জলের দিকে তাকিয়ে বসেছিল। ছল 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 কেমন যেন একটা ক্লান্ত শব্দ শোনা যাচ্ছে, আর কিছুই দৃষ্টিগোচর হয় না। সহসা স্বামীর ডাকে ফিরে তাকালো রাধারানী। রাত হলো, কিছু খেয়ে নিয়ে এবারে শুয়ে পড়ো, স্বামী বললেন। কামরার মধ্যে আলো জ্বলছে। সেই আলোয় স্বামী সুমন্ত রায়ের মুখের দিকে আজ 2 দিন পরে সর্বপ্রথম ভালো করে তাকালো রাধারানী। দিদির স্বামী রায়মশাই নয়, তার স্বামী। পিঙ্গল দুটো চোখের তারা নির্নিমেষে চেয়ে আছে ওরই মুখের দিকে নিঃশব্দে। কেমন যেন সহসা শিরশির করে ওঠে রাধারানীর দেহের মধ্যে। খড়গের মতো তীক্ষ্ণ উঁচু নাসা, প্রশস্ত ললাট, স্কন্ধের দুপাশে গুচ্ছে গুচ্ছে তৈলসিক্ত বাবরি চুল নেমে এসেছে। বিরাট বক্ষ, ঋষস্কন্ধ, মির্জাইয়ের উপরে রেশমের উর্মি। রাত হলো, কিছু খেয়ে নিয়ে এবারে শুয়ে পড়ো, স্বামী আবার বললেন। রাধারানী কোনো সাড়া শব্দ না দিয়ে মুখটা ফিরিয়ে নিল। আরো 2-1 বার বললেন সুমন্ত রায় কিছু খাবার জন্য, কিন্তু রাধারানী সাড়া দেয় না। সুমন্ত রায়ও কিছু খেলেন না, শয্যায় গা ঢেলে দিলেন। 2 রাত্রি পরপর চোখে ঘুম নেই, কানে আসছে এক টানা ঢেউয়ের ছল ছল শব্দ, অনিদ্রার ক্লান্তি, ক্ষুধা, তার উপরে নৌকার মৃদুমন্দ দুলুনি। কখন যেন একসময় রাধারানীর 2 চোখের পাতায় নিদ্রার ঢুলুনি এসেছিল, টেরও পায়নি সে।
একসময় শয্যার পাশে গা এলিয়ে দিয়েছিল। সহসা একটা বিজাতীয় স্পর্শে মৃদু আলিঙ্গনের পীড়নে ঘুমটা ভেঙে যেতে রাধারানী ধরধর করে উঠে বসবার চেষ্টা করতেই বাধা পেল। সুমন্ত রায়ের বিশাল বলিষ্ঠ দুটি বাহু আলিঙ্গনের মধ্যে রাধারানী বাধা পাচ্ছে। কামরার মধ্যে সেই আলোটা তখনও জ্বলছে, তারই আলোয় নৌকার ভিতরে একটা মৃদুমন্দ আলো ছায়ার রহস্য। অতর্কিতে ঘুম ভেঙে গেলেও ঘুমের বিন্দুমাত্র আর তখন চোখে ছিল না। সেই আলো ছায়ার মধ্যে সুমন্ত রায়ের পিঙ্গল চোখের তারা দুটো যেন কি এক অস্বাভাবিক দ্যুতিতে ঝকঝক করে জ্বলছে। রাধারানী শরীরটাকে তার একিয়ে বেঁকিয়ে আবার সেই বলিষ্ঠ বাহুবেষ্টনী থেকে মুক্ত করে নেবার চেষ্টা করে, কিন্তু তাতে করে ফল হলো ঠিক বিপরীত। বাহুর বেষ্টনীটা আরো একটু নিবিড় হয়ে চেপে ধরে যেন তাকে। এবারে আর গায়ের জোরে সেই বাহু বেষ্টনী থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করল না রাধারানী। বেষ্টনকারীর দক্ষিণ বাহুর যে নিম্নাংশটা একেবারে তার মুখের কাছটাতেই ছিল, মুখটা একটু নিচু করে বাহুর সেই অংশে কামড়ে দিয়ে একেবারে তার ধারালো দুটো দাঁত বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেই দৃঢ় বেষ্টনী শিথিল হয়ে এলো। সুমন্ত রায় তার বাহু বেষ্টনী আলগা করে দিতেই রাধারানী যেন ছিটকে খানিকটা দূরে সরে গেল। তীক্ষ্ণ অগ্নিগর্ভ দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে রাধারানী। এত জোরে দাঁত দিয়ে কামড় বসিয়েছিল রাধারানী সুমন্ত নারায়ণের বাহুতে যে দুটো দাঁত পুষ্ট বাহুর পেশিতে একেবারে বসে গিয়েছিল। রক্তক্ষরণ হচ্ছিল সেই ক্ষতস্থান থেকে। সুমন্ত রায়ের পিঙ্গল চোখের তারা দুটো স্থির হয়েছিল রাধারানীর মুখের দিকে। হঠাৎ রাধারানীর বুকের ভেতরটা কেমন যেন ভয় কেঁপে ওঠে। বাঘের মতো বিশাল কঠিন থাবা দিয়ে যদি এখনই তার গলাটা টিপে ধরে লোকটা। পিঙ্গল চোখের তারা দুটো যেন আক্রোশে নীল আগুন ছড়াচ্ছে, কিন্তু না, কিছুই করেননি সেদিন সুমন্ত নারায়ণ। ধীরে ধীরে পিঙ্গল চোখের নীল আগুন স্তিমিত হয়ে এসেছিল। অদ্ভুত একটা স্নিগ্ধ চাপা হাসিতে সেই মুখখানা ভরে গিয়েছিল। প্রায় দীর্ঘ 15 দিন লেগেছিল সুমন্ত রায়ের বাহু সেই ক্ষতস্থান ভালো করে শুকোতে, এবং ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের দাগটা কিন্তু আর কোনোদিনই মেলায়নি সুমন্ত নারায়ণের দক্ষিণ বাহু থেকে। একটা কৃষ্ণবর্ণ চক্রচিহ্নের মতো বরাবর সেই দাগটা থেকে গিয়েছিল সুমন্ত নারায়ণের দক্ষিণ বাহুর নিম্নাংশে আমরণ, এবং পরবর্তীকালে মধ্যে মধ্যে বাহুর সেই কৃষ্ণ চারু চিহ্নটি দেখিয়ে সুমন্ত নারায়ণ রাধারানীকে বলতেন, রাক্ষসী, দেখেছিস সে রাত্রে তোর দাঁতের দাগ এখনো মিলয়নি। রাধারানী হেসে জবাব দিয়েছে, বেশ হয়েছে। কেন হাত দিতে গিয়েছিলে আমার গায়ে চোরের মতো? চোরের মতো নয়, ঘুমিয়েছিলাম আর তার মধ্যে। সত্যি সুমন্ত নারায়ণ কোনোদিনই স্ত্রীকে বলতে পারেন। হঠাৎ সে রাত্রে ঘুম ভেঙে গিয়ে নৌকার মধ্যে মিটি মিটি আলোয় রাধারানীর কোমল ঘুমন্ত শিথিল দেহটার দিকে চেয়ে চেয়ে কেমন যেন নেশা ধরে গিয়েছিল তার। লোভী মনটা হঠাৎ থাবা মেরেছিল। তাই কি করবো বল, তোর নরম তুলতুলে দেহটা যেন মনের মধ্যে কেমন একটা খিদে জাগিয়ে তুলল। সহসা ওই সময় রাধারানী স্বামীর বলিষ্ঠ হাতটা টেনে নিয়ে সেই কৃষ্ণচক্র চিহ্নটির উপর সস্নেহে হাত বুলোতে বুলোতে বলেছে, খুব রেগে গিয়েছিলে সেদিন না গো? তোর কি মনে হয়? স্ত্রীর মুখের দিকে চেয়ে মিটি মিটি হাসতেন সুমন্ত নারায়ণ। আমার হাতটা তোমার কামড়ে দেবার পর আমার বুকের মধ্যে তখন কি কাঁপুনি? এই বুঝি তুমি আমাকে এক চড় বসিয়ে দেবে? প্রত্যুত্তরে সুমন্ত নারায়ণ রক্তাভ ডালিমের মতো রাধারানীর নরম গালটি 2 আঙুলে টিপে দিতে দিতে বলতেন, হারামজাদি রাক্ষসী। আজকের মতো শেষ করলাম হস্তি ভাগীরথী তীরে। এটি শোনানোর জন্য আমার কাছে অনুরোধ করেছিলেন কয়েকজন। তো যারা অনুরোধ করেছিলেন তারা আশা করছি শুনছেন, এবং বাকি অনেকেই হয়তো শুনবেন। কেমন লাগছে জানাবেন। এটি আবারও বলছি সুদীর্ঘ উপন্যাস, অনেকটা পরিশ্রম করে উপন্যাসটি আমি পাঠ করছি। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, মতামত জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।